তো আমি স্ক্রিন শেয়ার করি নাই, এখন স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিন আই হোপ আপনারা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমরা হচ্ছে আমাদের জেনারেল কিছু আলোচনা আমরা মিস করছি, সেই জিনিসগুলো আমরা একটু কমপ্লিট করে দেই। তার কারণ হলো যে একটা কমন ব্যাপার হলো আমরা ডাটা এন্ট্রি যেটা করতেছি এটার মেন উদ্দেশ্য হইল একটু প্রফেশনালি কাজ করা তো সেক্ষেত্রে আমাদের যে কমন স্কিলগুলো দরকার, যে স্কিলগুলো না হলে অ্যাজ এ ডাটা এন্ট্রি নিয়ে কাজ করা যায় না, সেটা আমাদের একদম ফার্স্ট অফ করতে হবে। তো এইটার জন্য আমরা এক্সেল শুরু করছি। তো এক্সেলের আরও অনেক কিছু বাকি আছে। আজকে একটু ডিফিকাল্ট কিছু আলোচনা হবে, যেটা আসলে অ্যাডভান্স আলোচনা কিছু। তো সাথে থাকেন, দেখেন, বুঝেন। আই থিঙ্ক কঠিন মনে হবে না। আমরা এক্সেলে কতটুকু আলোচনা করেছিলাম একটু বলেন তো, কি কি আলোচনা হয়েছিল এক্সেলে? ভাইয়া রেজাল্ট শিট, তারপর অনলাইনে হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে আহ, কিভাবে কাজগুলি করা যায় সেগুলি দেখানো হয়েছিল। আচ্ছা, তারপর ডকুমেন্ট ট্রান্সফার এগুলি দেখানো হয়েছিল ভাইয়া। ওকে। তাহলে আমরা আমরা গত ক্লাসে এক্সেলে যে আলোচনা করছিলাম তারপর থেকে আমরা কন্টিনিউ করি। আমি হচ্ছে ফাইলটা এখানে থাকার কথা, আমি একটু চেক করে দেখি। ফর এক্সেল, আচ্ছা। আমার হার্ড ডিস্ক একটা করা হয়েছে, এটার ভিতরে ফাইলটা ছিল মেবি। যাক, সমস্যা নেই, আমি তার পরবর্তী আলোচনাগুলো আমি করি। আচ্ছা, ফাইলটা মিসিং আছে। আচ্ছা, আমরা এক্সেলে চলে যাই। আমরা কি দেখছিলাম আমরা একদম কুইক একটা রিক্যাপ করে ফেলি। আমি কন্ট্রোল এন, নতুন একটা ডকুমেন্টস নিলাম। এখানে ডকুমেন্টস বলে না, এখানে বলে শিট। তো আজকে অ্যাডভান্স আলোচনা হবে, কাইন্ডলি খেয়াল করবেন, কেয়ারফুলি শুনবেন, তারপরে আমি আবার দেখাবো, সমস্যা নেই। তো প্রথমত আমি এখানে অনেক কমন কথা বলছিলাম, মেনুর কথা বলছিলাম, এক্সেলের কলাম রোর কথা বলছিলাম, টেবিল বানার পদ্ধতি বলছিলাম। এগুলো লাস্ট ক্লাসের ভিডিওর মধ্যে আছে। সিলেক্ট করে টেবিল বানানো যায়। তো আমরা পেজটাকে সেট আপ করার জন্য পেজ লেআউট থেকে সাইজ এ4 দিলাম, দেখা যাচ্ছে এই যেটা বাউন্ডারি লাইন আসছে, তার মানে এটা একটা এ4 পেপার। এখন আমাদের এই যে বাউন্ডারি লাইন, এটার ভিতরে আমাদেরকে এ4 পেপার হিসাবে কাজ করতে হবে। এটা হচ্ছে কমন একটা কথা ছিল। একাধিক সেলকে একসাথে করে আমরা চাইলে মার্জ করতে পারি। একাধিক সেলকে একসাথে করাকে বলা হয় মার্জ। এখানে স্প্লিট নাই, শুধু মার্জ আছে, আনমার্জ আছে, এখানে কোনো স্প্লিট নাই। মার্জ অ্যান্ড সেন্টার, আমি পজিশনের লিখলাম যে ডিজিটালাইট স্টুডেন্ট শিট। পরের লাইনে যাওয়ার জন্য অল্টার প্লাস ইন্টার। আচ্ছা, যদি এটা অ্যাডজাস্ট না হয় এখান থেকে ড্র্যাগ ড্রপ করা যাবে, গত ক্লাসে আলোচনা। তারপরে সিলেক্ট করে আমরা চাইলে একটা টেবিল করতে পারবো, অনেকগুলো কন্ট্রোল টি, ফরম্যাট অ্যাজ টেবিল, অথবা এখান থেকে অল বর্ডার আমরা এইভাবে টেবিল তৈরি করতে পারি। টেবিলের প্রথম রোটাকে কি বলা হয়, কে বলতে পারবে? টেবিলের প্রথম রোটাকে কে বলতে পারবেন? হেডার বলছে। টেবিল হেডার, রাইট। টেবিল হেড বা টেবিল হেডার। আমরা এখানে এসএল সিরিয়াল করেছিলাম, আমি দ্রুত করে ফেলি। এসএল মানে সিরিয়াল, অনেকগুলো পদ্ধতি দেখেছিলাম, 1 2 ফিল অ্যান্ড সিরিজ দেখাইছিলাম। এটা সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যায়। তারপরে এখানে নাম, তারপরে ট্যাব, এখানে সাবজেক্ট, তারপরে এখানে আমরা কমন ফাংশনগুলো অ্যাপ্লাই করছিলাম। আমি কিছু ডাটা এখানে ইনপুট করি।
আচ্ছা, আমাদের একটা ডাটা শিট আমরা তৈরি করলাম। এখন এটা টোটাল বের করতে চাই, ফর্মুলাটার নাম কি? টোটাল এখানে বের করতে চাই, আমাদের সব দেখানো হয়েছিল, অটো সাম দেখানো হয়েছিল, সাম সাম দেখানো হয়েছিল, রাইট? এটা টোটাল। এখন সবাই জি। বুঝেন, যদি না বুঝেন বলেন, আমি তো আজকে রিপিট করতেছি, আরেকটু দরকার সময় নিয়ে দেখাই দেবো, সমস্যা নেই। সমান সমান SUM সাম সামেশন দিয়ে ব্র্যাকেট, তারপর রেঞ্জ সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টারফেস করলাম। এটা যোগের জন্য ব্যবহার করা যায়। আমরা যোগ বিয়োগ গুণ ভাগ শিখছিলাম, আরও অনেক শিখছিলাম। যোগের পরে আমরা এখানে বের করতে যাই অ্যাভারেজ। অ্যাভারেজ জন্য ফাংশন আছে যেটা নামই অ্যাভারেজ, অটো সাম দিয়ে আমরা করতে পারি। এরকম সিলেক্ট করে তারপরে প্রথম এই শুরুতেই আছে অটো সাম, এখান থেকে অ্যাভারেজ অ্যাভারেজ বের করতে পারি, ফাংশনটাই অ্যাভারেজ। তারপরে এখানে কলামটাকে একটু বাড়ানোর পদ্ধতি আমরা শিখছিলাম, কীভাবে বাড়ানো যায়। তারপর কি বের করছিলাম, এরপর কি ফাংশন বের করছিলাম বলেন তো? এরপরে একটা ফাংশন, মিনিমাম ম্যাক্সিমাম। কাউন্ট। রাইট, আমরা এরপর মিনিমাম বের করছিলাম, ম্যাক্সিমাম বের করছিলাম। মিনিমাম, এটার ফর্মুলা হইলো মিন সমান সমান MIN, মিন ব্র্যাকেট শুরু, রেঞ্জ ব্র্যাকেট ক্লোজ, ইন্টার, মিনিমাম। তারপরে বের করছিলাম ম্যাক্সিমাম, এটার ফাংশন হলো সমান সমান ম্যাক্স, ব্র্যাকেট শুরু করলাম, ক্লোজ করলাম, ইন্টার। তারপর আমরা বের করছিলাম প্রেজেন্ট। ফাংশনটাকে বলতে পারবেন প্রেজেন্টের জন্য কোন ফাংশন ব্যবহার করছিলাম? অ্যাবসেন্টের জন্য কোন ফাংশন ব্যবহার করছিলাম? এনি রেসপন্স? কাউন্ট, কাউন্ট দিয়ে। সমান সমান COUNT, কাউন্ট। এবং অ্যাবসেন্টটা বের করছিলাম কি দিয়ে? কাউন্ট ব্ল্যাঙ্ক। কাউন্ট ব্ল্যাঙ্ক, রাইট। জি, কাউন্ট ব্ল্যাঙ্ক। এটা দিয়ে করছিলাম কাউন্ট ব্ল্যাঙ্ক। তো এইটাই হলো আমাদের রেজাল্ট। সমস্যা আছে? আচ্ছা, এই যে আমাদের বের হয়ে গেল। এখন এই যে যে রেজাল্টগুলো বের হইলো, এই রেজাল্টগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা রেজাল্টই বের করছি, আরও অনেক রেজাল্ট হইতে পারতো। সিলেক্ট করে ড্র্যাগ করতে পারি, অথবা এখানে ডবল ক্লিক করলে অটোমেটিক সব রেজাল্ট বের হয়ে যাবে। আলোচনা হয়েছিল। তো এইটা আমাদের গত ক্লাসে আলোচনা, এটা বাদেও আরও অনেক কিছু শিখছিলাম আমরা। এই সেলস মোডটা শিখছিলাম, যে এর ভিতর কী ডাটা রাখা যায়, এটা আলোচনা করা হয়েছিল। কোনো সেলের নিজস্ব ডিজাইন যদি এখান থেকে আমি না করি, এখানে অনেক ডিজাইন আছে, সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি। একাধিক সেলকে সিলেক্ট করে আমরা মার্জ করে এর ভিতরে অ্যালাইনমেন্ট শিখছিলাম, যে অ্যালাইনমেন্ট কয় ধরনের হয়। অ্যালাইনমেন্ট লেফট, রাইট সেন্টার, লেফট টপ, লেফট সেন্টার, রাইট বটম রাইট, 6টা, 3 আর 3 6 আর 3 9, 9টা পজিশন হয়, এটা নিয়ে আলোচনা করা হয়েছিল। এইটা ছাড়াও আরও অনেক ফাংশন নিয়ে আলোচনা করা হয়েছিল। এখন তারপরে আমরা আলোচনা করছিলাম ফিল্টার নিয়ে, আলোচনা হয়েছিল, রাইট? ফিল্টার। জি ভাইয়া। আচ্ছা, ফিল্টার নিয়ে আলোচনা করা হয়েছিল। ফিল্টারটা কি? আমার এখানে অনেক ডেটা আছে, সেই ডাটার ভিতরে আমি চাচ্ছি কিছু নির্দিষ্ট একটা আমি ফিল্টার করব। আমি এখানে আর একটা ফিল্ড করেছিলাম গ্রেড নাম দিয়ে, এই যে এখানে গ্রেড নাম দিয়ে করছিলাম। এখানে ম্যানুয়ালি গ্রেডটা বসেছিলাম, A গ্রেড, B গ্রেড, এটার F গ্রেড, D গ্রেড, A গ্রেড। এরকমভাবে আমি বিভিন্ন গ্রেড আমি এখানে বসাইছিলাম। তো এইটা বসানোর মেন উদ্দেশ্য ছিল একটা ফিল্টার করা। শুধু এইটা ফিল্টার না, যে কোনো কিছু দিয়েই হুইল ফিল্টার হইতে পারে, একটা রেজাল্ট শিট হইতে পারে, ব্যালেন্স শিটও হইতে পারে, এটা কোনো বিষয় না। এখন আমিও আবারও ফিল্টারটা অ্যাপ্লাই করি, যে কোনো এক জায়গায় থাকা অবস্থায় টেবিলের আমি যদি এখানে ক্লিক করি শর্ট অ্যান্ড ফিল্টার, তাহলে এখানে ফিল্টার বসানো হয়ে যায়। দেন এখানে ফিল্টার করা যায়, যে আমি এখানে চাচ্ছি শুধুমাত্র মানুষের জন্য, তাহলে আমি ফেল যারা করছে তাদেরকে আমি পাবো। আবার আমি চাইলে এখানে ফিল্টার করতে পারবো যে A+ কারা পাইছে তাদের খুঁজে বের করো। এটা আমরা করছিলাম। তো এই পর্যন্ত ছিল আমাদের সর্বশেষ ক্লাসে আলোচনা। ফিল্টার কিভাবে রিমুভ করে, এখানে এসে এখানে ক্লিক করে সেম একই জায়গায় ক্লিয়ার ফিল্টার ফ্রম গ্রেড, এটা দিলে আবার আগের মতো আসবে। এটা ছাড়া আমরা শর্টিং শিখছিলাম, যে আমরা চাইলে নাম অনুযায়ী সাজাইতে পারি। এখানে কি গেল, এখানে তো নামের জায়গায় হয়ে গেছে। আচ্ছা, এই যে আমরা নামটা ইনপুট করলাম, এখন ফিল্টার আমরা অলরেডি করছি, শর্টিংটা আমরা অলরেডি করে ফেলছিলাম।
কিন্তু সেটার আলোচনা একটু বাকি আছে। আমাদের এক্সেলটা আজকে আর একটু অ্যাডভান্স লেভেলে শিখতে হবে। কেন? কারণ আজকের ক্লাসে আসলে অ্যাডভান্স আলোচনাটা শুরু হয়ে গেছে আমাদের। কারণ ডাটা এন্ট্রির অ্যাডভান্স কাজের ভিতরে আছে লিড জেনারেশন। আজকে আমরা মূলত লিড জেনারেশন নিয়ে আলোচনা করব, যেহেতু আমরা এক্সেল শুরু করে ফেলছি। লিড জেনারেশন হওয়ার পরে আস্তে আস্তে আরও অ্যাডভান্স আলোচনায় যাবো ইনশাল্লাহ। আচ্ছা, তো ফিল্টার তো বসাইলাম, ভালো কথা। এখন এখানে কিছু স্পেশাল ফ্যাক্ট আছে যেগুলো আমাদের এই মুহূর্তে আমরা জানবো। তার ভিতর একদম শুরুতে আমরা এখন যে জিনিসটা শিখবো সেটার নাম হলো কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশন মানে কি? কন্ডিশন মানে কি, অর্থ কি বলেন তো? শর্ত। শর্ত, রাইট। আর ফরম্যাটিং মানে কি? এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ফরম্যাট বলতে কি বুঝেন? ফরম্যাটিং ফরম্যাট মানে গঠন করা বা একটা আলাদা স্ট্রাকচার আর কি, যে আমরা রিপোর্টের ফরম্যাট করি যেরকম আর কি ওইটা। আচ্ছা আচ্ছা, গঠন করা অর্থটা আমি ধরলাম। ফরম্যাটিং এর অর্থ হলো সাজানো, গোছানো, বিন্যাস করা, পরিমার্জন করা। এটারে বলা হয় ফরম্যাটিং। মানে ফরম্যাট করতেছি, যেগুলো উল্টাপাল্টা আছে এগুলোকে আমি সাজাইলাম, এই সাজানোটারে বলা হলো ফরম্যাটিং। তো কথাটা হলো কন্ডিশনাল ফরম্যাটিং। এখন কন্ডিশন মানে শর্ত, ফরম্যাটিং মানে হলো সাজানো, শর্তযুক্তভাবে সাজানো, এইটাকে বলা হয় কন্ডিশনাল ফরম্যাটিং। তো এখানে মাইক্রোসফট এক্সেলে কন্ডিশনাল ফরম্যাটিংটা আবার কোত্থেকে আসলো বা জিনিসটা আসলে কি? প্রথমত আমি একটা বাংলা উদাহরণ দিই। ধরেন আপনি নিজেকে সাজাবেন, আপনি ড্রেস আপ করবেন নিজেকে, কিন্তু সেটার শর্ত আছে। শর্তটা কি? যে আপনি এখন যাচ্ছেন বিয়ে বাড়ি, তাহলে আপনি অবশ্যই স্কুল ড্রেস পরে কেউ বিয়ে বাড়িতে যায় না। বিয়ে বাড়িতে পার্টি ড্রেস বা বিয়ের ড্রেসই পরে যায়। আবার এখন হচ্ছে একটা ইন্টারভিউ, মানুষ ফর্মাল হয়ে যায়। এখন বিয়ের ড্রেস পরে কেউ ইন্টারভিউ তো যায় না, বা স্কুল ড্রেস পরেও যায় না, একটা ফর্মাল ইন্টারভিউতে সে কিন্তু যায়। তার মানে শর্ত আছে, যদি বিয়ে বাড়ি হতো এই ড্রেস, যদি স্কুল হয় তাহলে এই ড্রেস, পার্টি হলে এই ড্রেস। এটা কিন্তু আমরা শর্তযুক্তভাবে নিজেকে আমরা সাজাই। তো এক্সেলে এই বিষয়টা একটু ডিফারেন্টভাবে আছে, এখানেও ফরম্যাটিংটা দরকার আছে। ফরম্যাটিং মানে সাজানো। আমি সেলটাকে সিলেক্ট করলাম, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম রেড, এটা হলো ফরম্যাটিং, এটা সাজাইলাম। অথবা এখানে সিলেক্ট করলাম, লেখাটাকে একটু বোল্ড করলাম, এটা হলো ফরম্যাটিং। তো এইটা আমরা করতেছি ম্যানুয়ালি। তো আমার এখানে প্রয়োজনটা কি? আমার প্রয়োজনটা হলো এখানে স্টুডেন্ট অনেক শো হয়েছে, তো এর ভিতরে যারা ফেল করছে তাদেরকে লাল কালার দিয়ে মার্কিং করব। ধরেন এটা আমি একটা এক্সাম্পল হিসেবে বললাম যে কান্তা এখানে 12 পাইছে, তো 12 যারা পাইছে তাদেরকে লাল কালার দিয়ে শো করব। বা এখানে দেখা যাচ্ছে রূপা 34 পাইছে, বা আরও কম কে পাইছে, এখানে 12 পাইছে জহির, তা আমি এটাকে লাল কালার দিয়ে মার্কিং করব। এখন এই যেটা করলাম এটা একটা ফরম্যাটিভ, বাট এটা ম্যানুয়ালি করলাম, আমি আমার মতো করে করলাম। তো সেক্ষেত্রে আসলে ভুল হয়েছে, 12 হয় নাই, 12 পাইছে 56। তো এটা অটোমেটিকলি কিন্তু কালারটা চেঞ্জ হয় নাই, এটাকে কাস্টমাইজ আপনাকে ম্যানুয়ালিই করতে হবে। কিন্তু এক্সেলে এই যেহেতু ডাটা নিয়ে কাজ করা যায়, ডাটার অনেক প্রবলেম থাকে, সেগুলো সমাধানটা ইজিলি করার জন্য ওরা একটা অপশনই অ্যাড করছে, যার নাম হলো কন্ডিশনাল ফরম্যাটিং, শর্তযুক্তভাবে সাজানো, গোছানো, বিন্যাস করা। তো আমরা কীভাবে করবো শিখে নেই। আমরা প্রথমে সাবজেক্টগুলো সিলেক্ট করলাম, আমি ব্যালেন্স শিট করতেছি, সেটা ব্যালেন্স মানে কি বলে, রেজাল্ট শিট তৈরি করছি। এটার পদ্ধতি এরকম, যদি অন্য শিটও হয় একই কনসেপ্ট, একই ফর্মুলা, একই জিনিস আপনি ওইখানেও ব্যবহার করতে পারবেন। আমি বলছিলাম যে আপনারা একটু আমাকে কয়েকটা একটা ব্যালেন্স শিট স্যালারি সেটা আমাকে হোমওয়ার্ক দিন। কেউ কি দিছেন হোমওয়ার্ক দিছেন কেউ? একটা ব্যালেন্স শিট স্যালারি শিট করে কেউ দিছেন? এটা না হোমওয়ার্ক ছিল? ফাহমিদা ম্যাডাম আছেন? না ভাই, হোমওয়ার্ক তো দেননি ওই দিন। আমি তো বলেই দিলাম যে একটা ব্যালেন্স শিট একটা স্যালারি শিট করে দিবেন। বা এইটা কি কেউ করছেন? এইটা কি কেউ আবার করা হয়। করা হয় নাই? একটু কাইন্ডলি কেউ যদি করে থাকেন আমাকে স্ক্রিনশট দেন, গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে স্ক্রিনশট দেন। আমি আসলে রিপ্লাই তখনই করি যখন দেখি যে গ্রুপে মোটামুটি ভালো একটা অ্যাক্টিভিটি আছে। আনফরচুনেটলি আমি বলছি প্রত্যেকটা ক্লাসেই যে আপনাদের অ্যাক্টিভিটি ভালো না, মানে করেছিলাম, কমপ্লিট করিনি। স্ক্রিনশট দিচ্ছেন গ্রুপে। আমি বলছি হোমওয়ার্কগুলো তো গ্রুপে দিতে হবে, হোমওয়ার্ক তো দেন না আপনারা। এটা স্ক্রিনশট হলেও তো হয় যে না আমি এটা আমি আসলে ভাই মাইক্রো ওয়ার্কারে কাজ করছিলাম। ম্যাডাম এই কত কাজও দেরি। একটা স্ক্রিনশট। আপনি একটা স্ক্রিনশট দেন না যে আমার এই এক এক 10 সেন্ট হয়েছে, এইটা একটা স্ক্রিনশট দেন না। আমার কথা হচ্ছে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিগুলো আমরা দেখি, আমাদের যেহেতু আমরা অফিসিয়ালি কাজ করি, আমরা এগুলো নোটিস করি। জি ভাই, আমার একটাতে রিপিট ওয়ার্ক আসছে 10 সেন্ট হয়েছে, তারপর মাইক্রো ওয়ার্ক আসছে 9 সেন্ট, মানে এই গত পরশুদিন।
এগুলো এই দুইটা কাজ স্ক্রিনশট দেন। করেছিলাম। যাই হোক, আর আরেকজনকে ভাই যেন আমি এখন মোবাইল থেকে করছি তো, আজকে আমার একটু নেটের প্রবলেম, আচ্ছা ওই জন্য সবাই আমি যা করছেন আমি কালকে বলি, যারা ওই কাজ যে করতেছেন সবাই একটা স্ক্রিনশট দেন যে ভাই আমি এইটা করছি, আমার ফাইবার এ বা কি বলে আমার টেনসেন্ট হোক বা আমি মাইক্রো কাছে অ্যাকাউন্ট করছি বা আমার এক্সেল শিটে তৈরি করছি, আপনি স্ক্রিনশট দেন, দিয়ে আমাকে দেখান, গ্রুপে স্ক্রিনশট দেন যে আপনারা কিছু কাজ করছেন। এই দেখেন আমি স্ক্রিন লাইভ আছে, আমি একটা জিনিস দেখাই, যদি ওপেন করা ভিডিওটা পজ করে নিই, নাহলে ইউটিউব আবার এটাকে ব্যান করে দিবে। মানে ওই ব্যাচের ভিতর সব থেকে এক্সপার্ট যে স্টুডেন্ট তাকে আমরা রেফার করি, বা ওইখানে রেফার করলে এইটা পাবলিকলি পোস্ট যাবে, এটা একটা স্টুডেন্ট সাপোর্ট গ্রুপ। আমি আপনারা মেবি এখন ওই সাপোর্ট গ্রুপটা অ্যাড হন নাই, আমি দিয়ে দিব আজকে, মনে করাই দিন শেষের দিকে এটা লিঙ্ক দিব। ওই সাপোর্ট গ্রুপে আপনারা সবাই অ্যাড হবেন, এরকম জব পোস্ট ওখানে মাঝে মাঝেই শেয়ার করা হয়। তো এই ক্ষেত্রে কারা অগ্রাধিকার পায়, যারা হচ্ছে হোমওয়ার্কগুলো কমপ্লিট করে, আমরা তাদেরকে রেফার, একটা কোম্পানি যারা 18,000 টাকা স্যালারি দিবে, এরকম একটা ভালো কোম্পানি এসে আমাদের কাছে বলতেছে ভাই আপনাদের গ্রাফিক ডিজাইন আমরা নিব, হায়ার করব, এখন তাকে তো আমি যে কোনো মানুষকে দিব না বা দেওয়া উচিত না। তাকে আমি এমন মানুষকেই দিব যে মোটামুটি আমাদের কোর্স করে গ্রাফিক ডিজাইন এমন এতটুকু আয়ত্ত করছে যে চাইলে সে একটু তাকে সাপোর্ট দিতে পারবে। তো দেখেন এটা ডিপেন্ড করে, এটা কিন্তু ডিপেন্ড করে অনেক কিছু। আমরা অনেক এরকম, আমার হাতে অনেক স্টুডেন্ট বিভিন্ন কোম্পানিতে জয়েন করছে বাংলাদেশের ভিতরে, বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানিতে জয়েন করছে, আলহামদুলিল্লাহ এরকম অনেক স্টুডেন্ট আমার আছে, অনেক মানুষ ফ্রিল্যান্সিং করতেছে। তো এইটা কিন্তু একমাত্র যাদের সাথে আমার কনভার্সন ভালো, বা যারা শুধু কনভার্সন আমার সাথে ভালো, বিষয়টা এমন না, যারা কনভার্সন ভালো করে তাদের হোমওয়ার্কও থাকে, তারা হোমওয়ার্কটাও ঠিকমতো জমা দেয়, তারা কিছু না কিছু দেখায় অ্যাক্টিভিটি, সামান্য 20 সেন্ট হোক। গত আগের ক্লাসে একজন বলছিল যে 25 সেন্ট হয়েছে আমার, এটা একটা অ্যাক্টিভিটি। আমি তার নামটা অন্তত আমার স্মরণ আছে, যে উনি বনার স্কিনটা অন্তত আমার কাছে খেয়াল আছে যে উনি এই কাজগুলো করছে, আজকে কয়েকজন বলল তো যে আমার 10 সেন্ট হয়েছে। দেখেন এগুলো আমাদের নলেজে থাকে। তো এই অনেকে তো বলে নাই, যারা একদম সাইলেন্টলি ক্লাস করতেছে তাদেরকে অফিস বা আমরা কি মাথায় আসলে নিতে পারবো না। তো যাই হোক, আপনারা হোমওয়ার্কটা দিবেন, কোথার থেকে অপরচুনিটি চলে আসে এটা আসলে বলা যায় না, ট্রাই তো করতে কোনো দোষ নাই, আপনারা দোষ নাই, আপনারা ক্লাস করতে আসছেন, ফ্রিল্যান্সিং করতে আসছেন। তো আমি কিন্তু একটা রিয়েল টাইম আপনাকে একটা উদাহরণ দেখাইলাম যে আমার কাছে এরকম আসে, বা আমাদের কাছে, আমার কাছে বলতে অফিসের কাছে আসে, আমি যেহেতু দায়িত্বে আছি আমার কাছেও আসে। তো সেক্ষেত্রে এগুলো আমরা শেয়ার করে দিই। তো শেয়ার করে দিলে স্টুডেন্টদের, আমাদেরই স্টুডেন্ট, আমরা চাইবো আমাদের স্টুডেন্টরা বিভিন্ন কোম্পানিতে জব করুক, এটাই তো আমরাই চাইবো। তো সেক্ষেত্রে এমন মানুষ চাইবো না যারা কোনো কাজ জমা দেয় না, কিছুই করে না, তাকে তো আমি চাইবো না, স্বাভাবিক। তো যাই হোক, ব্যাক টু ওয়ার্ক। আমরা এখানে কন্ডিশনাল ফরম্যাটিং, আমরা এখানে কোনো সেলকে সিলেক্ট করে রেড কালার দিয়ে মার্কিং করতে পারি, এটা ম্যানুয়ালি। কিন্তু আমি যদি চাই এটাকে এক্সেলের মাধ্যমে করতে পারবো। সেলগুলোকে সিলেক্ট করে নিলাম। এখানে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, সেটা হলো ভাই এই যে সিলেক্ট করলে প্রথম রোটা সিলেক্ট হয় না কেন, এটা অনেকের কোয়েশ্চেন। দেখেন আমি যদি কোনো কিছু সিলেক্ট করি, প্রথমটা সিলেক্ট করলেও প্রথমটা সিলেক্ট হয় না, মানে হয় না তা না, মানে মার্কিং হয় না, কালো কালারের মার্কিং হয় না। এটা বুঝায় যে আপনি এখান থেকে শুরু করছেন বা এখানে ক্লিক করছিলেন, এইটা আর কি। আমি যেখান থেকে উল্টা দিকেও যদি করি, তো যেখানে ফার্স্ট ক্লিকটা করছিলাম সেটা ব্ল্যাঙ্ক থাকে, যেখানেই করি একটা ব্ল্যাঙ্ক থাকে, মানে যেটায় ক্লিক করা হয়েছে সেটা ব্ল্যাঙ্ক থাকে, এটা কিন্তু সিলেক্টেড, কিন্তু এটা মার্কিং হয় নাই। বক্সে মার্কিং হয়েছে কিন্তু এই গ্রে কালার দিয়ে মার্কিং হয়নি। ভুল বুঝবেন না যে এটা সিলেক্ট হয় নাই, এটা একটা প্রবলেম ছিল, আমাকে কে একজন বলছিলেন, আমি বলছিলাম ক্লাসে দেখাই দেবো, যে দেখাই দিলাম। আবারও সিলেক্ট করি, এইগুলোর উপরে আমি কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে চাচ্ছি। আমি প্রথম উদ্দেশ্য হলো আমি এখানে যারা ফেল করছে তাদেরকে মার্কিং করব। তো আমি এখানে সিলেক্ট করলাম আবারও, এবার কন্ডিশনাল ফরম্যাটিং, হোম মেনু থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে আসলাম। তারপর এখানে হাইলাইট সেলস রুলস, নিউ রুলস দিয়ে হিউজ কাজ করা যায়। ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, মজার মজার ভিডিও আছে, হিউজ কাজ করা যায়। তো আমি হাইলাইট সেলস রুলস থেকে একটা রুলস অ্যাপ্লাই করব। বলেন তো বাংলাদেশে কি করলে ফেল হয়? বাংলাদেশের পলিসি অনুযায়ী ধরেন আন্ডার এসএসসির নিচে কি করলে ফেল হয়? 33-এর কম পাইলে ফেলা। রাইট, এই যে ফয়সাল ভাই বললেন যে 33-এর নিচে পাইলে ফেল, মানে এটা একটা রুলস, এটা একটা পলিসি যে 33-এর নিচে পাইলে তুমি ফেল। তো আমরা এখানে হাইলাইট রেল স্টোরির ভিতরে অনেক রুলস আছে, আমি কোনটা ব্যবহার করব? এখন যে কথাটা বললো সেই কথাটার ভিতরে একটা কথা ছিল 33-এর নিচে, নিচের ইংরেজি করলে হয় লেস দ্যান, এই যে লেস দ্যান, তার মানে আমরা এই লজিকটা ব্যবহার করব। তো হাইলাইট সেলস রুলস দেন লেস দ্যান ক্লিক করলাম। এবার এখানে ফরম্যাট সেলস দ্যাট আর 33, মানে বললাম, এবং এখান থেকে লাল কালার চয়েস করে দিলাম। আরও অনেক কালার আছে, গ্রিন, ইয়েলো, তো ফেলের সাথে লাল কালার মানায় সেজন্য লাল কালার দিলাম। এখন এটার ভিতর কি বলতেছে, এটা কি বুঝাইলো এখানে?
ফরম্যাট সেলগুলোকে সাজাও, সেলগুলোকে পরিবর্তন করো দ্যাট আর লেস দ্যান 33, যেগুলো 33-এর নিচে, উইথ লাল কালার দিয়ে, মানে এখানে লাল কালার ধরলাম আর কি, মানে এটা বলতেছে 33-এর নিচে যেগুলো সেগুলো লাল কালার দিয়ে সাজাও। অলরেডি সাজায় ফেলছে। ওকে, দেখেন আমি একটা একটা করে করতাম, ও অটোমেটিকলি সবগুলোকে মার্কিং করে দিছে এবং আমি সবগুলোই সিলেক্ট করছিলাম। মজার ব্যাপার হলো আজাদ ম্যাথে 98 পায় নাই, পাইছে 19। ইন্টার প্রেস করার সাথে সাথেই কালারটা লাল হয়ে গেল, তার মানে এটা অটোমেটিকলি কালারটা মার্কিং হয়ে যাচ্ছে। কান্তা ইংরেজিতে 12 পাই নাই, পাইছে 92, দেখেন রেড কালারটা চলে গেছে। কান্তা বাংলায় 12 পাই নাই, পাইছে 34 চলে গেছে। তার মানে এটা অটোমেটিকলি এই অপশনগুলোকে মার্কিং করে একটা নির্দিষ্ট পলিসির মধ্যে হইলেই ফরম্যাটিং করে দিচ্ছে। এটাকে বলা হয় কন্ডিশনাল ফরম্যাটিং। আমরা যেটা করলাম এটা ছিল রেজাল্ট শিট, ধরেন এটা বাদ, আমি এটা ব্যালেন্স শিট করতেছি। এখন সেই শিটের ভিতরে অনেক ব্যালেন্স আছে, আমি হাইলাইট করতে চাই যে 5,000 টাকার নিচের ব্যালেন্স কোনগুলো, সেগুলো আমি হাইলাইট করতে চাই। তাহলে এটা দিয়ে কি পসিবল না? পারবেন না বলেন তো? পসিবল এটা দিয়ে পারবেন? জি। আচ্ছা, তার মানে এটা শুধুমাত্র রেজাল্ট শিট না, যে কোনো শিটেই করা সম্ভব। আচ্ছা, আবার অ্যাপ্লাই করি, অ্যানাদার ট্রাই। আবারও সিলেক্ট করলাম। এইবার আমার উদ্দেশ্য হলো যারা এ প্লাস পাইছে তাদেরকে আমি খুঁজে বের করব। তা আমি আবারও সিলেক্ট করলাম কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেলস রুলস। তারপর এখানে অনেক রুলস আছে, কোন রুলসটা আমি অ্যাপ্লাই করব? এবার আপনারা আবার পলিসি বলেন, কতর বেশি হইলে এ প্লাস, বলেন কতর বেশি হইলে এ প্লাস বাংলাদেশে আন্ডার এসএসসি ধরেন 80-র উপরে, 80 থেকে 80-র উপরে। বলেন, সবাই অ্যান্সার দেন। সবাইটা একটু নড়ে চড়ে বসেন তো, শীতে মনে হয় জমে গেছেন সবাই নাকি? একদম 80+। এফটি এফটি এবং অ্যাবভ, সেটাই তো। কত 80 বেশি, and কত বেশি পাইলে প্লাস, 80 and above। কত বেশি হলে প্লাস? অ্যান্সার দেন নাকি সবাই? 79, 79 প্লাস। 79, রাইট। এই যে রাইট অ্যান্সার পাইলাম। আমার বাংলাদেশের কোশ্চেন, আমি যে কোশ্চেনটা করছি সেটা লজিক্যালি চিন্তা করতে হবে, এখানে এক্সেল লজিক্যালি চিন্তা করবে। আমি যদি বলি কত থেকে এ প্লাস, তাহলে হবে 80 থেকে, 80 থেকে 100। আর আমি যদি বলি কতর বেশি হলে এ প্লাস, তাহলে লজিকটা হবে 79, 79 এর বেশি হলে এ প্লাস। তো আমি এখানে বিটুইন লজিক ব্যবহার করতে পারি যে 80 থেকে 100, অথবা গ্রেটার দ্যান লজিক ব্যবহার করতে পারি 79 এর বেশি হবে, অথবা নিউ রুলস দিয়ে ইচ্ছা মতো রুলস বানানো যায়, ইচ্ছা মতো অনেক কাজ করা যায়, হিউজ কাজ করা যায়। এত প্যারার মধ্যে গেলাম না, হাইলাইট সেলস রুলস আমি দিলাম গ্রেটার দ্যান, দিলাম 79। তো যদি 79-এর জায়গায় 80 দেই তাহলে কিন্তু 80-তে এ প্লাস হবে না, 81-তে এ প্লাস হবে এই লজিক অনুযায়ী। আর যদি বিটুইন দেই তাহলে 80 থেকে 100, এইটা আমি দিয়ে দিলাম। তো আমি দিলাম 79-এর বেশি হলে কি হবে? ইয়েলো কালার হবে। এই যে ইয়েলো কালার দিয়ে মার্কিং হয়ে গেছে। ওকে, এখন রহিম 89 পায় নাই, পাইছে 45, কোনো কালার নেই। 45 পাই নাই, পাইছে 15, রেড, সাথে মার্কিং। 15 পাই নাই, 95 পাইছে, মার্কিং। দেখেন অটোমেটিকলি 3টা কালার এখানে জেনারেট হয়েছে। চাইলে আরও নিউ রুলস দিয়ে, মন মতো আরও রুলস দিয়ে আরও বহু ধরনের কাস্টমাইজেশন এখানে করা পসিবল। তো এখন এটা তো করলাম রেজাল্ট শিট। আচ্ছা, আমি স্যালারি শিট করতেছি, স্যালারিটা আমি বের করতে চাচ্ছি এই মুহূর্তে যে কাদের স্যালারি 30 থেকে 40-এর উপরে চলে গেছে, তাদের আমি বের করতে চাই। আর ট্রানজ্যাকশন, অনেকগুলো ট্রানজ্যাকশন আছে, তার ভিতর থেকে 1 লাখ টাকার উপরে ট্রানজ্যাকশনগুলো হাইলাইট করতে চাই। অ্যাজ সিম্পল, একদম সিম্পলি কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এনি কোয়েশ্চেন? বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, ফাইন। এখন আমরা আবার একটু ব্যাকে আসি, একটু ব্যাকে আসি। আমরা অলরেডি ফিল্টার কিন্তু করে ফেলছিলাম, শর্টিং কিন্তু আমরা করে ফেলছি, কিন্তু এখন আবার নতুন করে আবার শর্ট অ্যান্ড ফিল্টার শিখি। এখন খেয়াল করে দেখেন, এই যে ম্যাথের যে নাম্বারগুলো আছে, যদি নাম্বারগুলোকে আমি কোশ্চেন করি যে বলেন তো এই সেলগুলোয় কয়টা ব্যাকগ্রাউন্ড আছে, মানে ব্যাকগ্রাউন্ড কালার যদি বলি কয়টা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তাহলে দেখা যাবে সাদা আছে অনেকগুলো, তার মানে সাদা একটা, তারপর রেড আছে 2টা, তার মানে রেড একটা, আর একটা ইয়েলো আছে, তার মানে এই জায়গায় ব্যাকগ্রাউন্ড কালার আছে 3টা। এখানে কয়টা ব্যাকগ্রাউন্ড আছে? এখানে যেহেতু কেউ ফেল করে নাই, তাহলে হলুদ আছে, সাদা আছে, এখানেও 3টা কালার আছে। বা আমি যদি নতুন আরও রুলস অ্যাপ্লাই করি আর বেশি কালার হবে। এখন আমি যে ফিল্টার করছি সেগুলো এবিসিডি দিয়ে
1 2 3 দিয়ে নাম্বার দিয়ে কিন্তু কালার দিয়েও ফিল্টার করা যায়। আমি এখন ম্যাথে এসে ফিল্টারে বললাম ফিল্টার বাই কালার, তো দেখেন কালার 2টা আসছে, আর নো ফিল মানে হচ্ছে যেটা কোনো সাদা কালার যেটা ছিল সেটা। তো আমি এখানে ফিল্টার দিয়ে রেড ক্লিক করে দিলাম। এখন শুধুমাত্র ম্যাথে যারা ফেল করছে তাদের বের করে দিছে। এখন আমি যদি কোনো একটা শিট এরকম প্রয়োজন পড়ে যে আমার একটা শিট, সেই শিটের ভিতর থেকে যারা শুধুমাত্র হিস্ট্রিতে ফেল করছে তাদের খুঁজে বের করো, এটা একদম নর্মালি আপনি বলেন এটা কীভাবে পসিবল? 1-1.5 লক্ষ একটা ডাটা শিট, সেই ডাটার ভিতর থেকে আপনি খালি বলতেছেন ভাই যারা ম্যাথে ফেল করছে তাদের খুঁজে বের করো, কেমনে সম্ভব? অথবা আপনাকে একজন ক্লায়েন্ট বিশাল বড় একটা শিট দিছে, সেখানে অনেক ট্রানজ্যাকশন আছে, সে বলে দিল এই ট্রানজ্যাকশন থেকে শুধুমাত্র এই ট্রানজ্যাকশন খুঁজে বের করো যেগুলো হচ্ছে আন্ডার 1000, এর নিচের ট্রানজ্যাকশনগুলো খুঁজে বের করো। এখন এইটা আপনি কিছু না বুঝলে আপনি একটা একটা করে খুঁজে বের করবেন। শর্টিং দিয়ে আমরা খুঁজে পাইতে পারি, কিন্তু শর্টিং দিয়ে একদম শেষেরগুলো বা মানে কিছু কিছু প্রবলেম আছে, অনেকগুলো ট্রানজ্যাকশন থাকলে শর্টিং দিয়ে আমরা ইজিলি মানে আরও একটা পদ্ধতি করতে পারি শর্টিং দিয়ে। কিন্তু সে যদি বলে সিরিয়ালটা মেনটেন্স করতে হবে, তাহলে শর্টিং করলে তো সিরিয়াল উলট পালট হয়, তো ওভারঅল কিছু প্রবলেম থাকে। আমি এখানে ফিল্টার দিয়ে শো করাইতে পারবো, আবার দরকার নাই আবার ফিল্টার থেকে ক্লিয়ার করে দিতে পারবো না, আবার আগের মতো আসে। আমি চাচ্ছি যারা ফেলও করে নাই এ প্লাসও পাই না এদের বের করবো, তো ম্যাথ থেকে আমি এখানে ফিল্টার বাই কালার নো ফিল, তার মানে এরা ফেলও করে নাই এ প্লাসও পাই নাই, ম্যাথের ব্যাপার। তো এটা বলে ফিল্টার বাই কালার, ফিল্টার বাই কালার। আমি এখানে ক্লিয়ার করে দিলাম। সেম এটাকে আবার মানে শর্ট বাই কালারও করা যায়, যে যারা রেড পাইছে তারা উপরে শো করবে না, ফেল করছে ম্যাথে যারা তাদেরকে বের করব। দেখেন শুধু একটা নলেজ দিয়ে, একটা ফিল্টার সাথে একটা কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে কত সুন্দর কাজ কিন্তু এক্সেলে করা যাচ্ছে। তো আমি এটা একটা ফিল্টারের ব্যাপার ছিল, চমৎকার জিনিস, আমি সেটাও দেখাই দিলাম। কন্ডিশনাল ফরম্যাটিং শেষ না, কন্ডিশনাল ফরম্যাটিং শেষ না, এর ভিতরে আরও অনেক কিছু আছে। কন্ডিশনাল ফরম্যাটিংয়ের ভিতরে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো ডুপ্লিকেট ভ্যালু। আমি আরেকটা শিট নিলাম, নতুন প্লাস ক্লিক করে এখানে, দেন আমি এখানে ছোট্ট একটা শিট করে নিই, এটা ডাটা শিট, ডাটা লিড জেনারেশন শিট করে নিলাম। আমি এখানে দিলাম নেম, ইমেইল, ফোন, টাইটেল, তারপর হচ্ছে কি বলে ফ্যাক্স বা অ্যাড্রেস। এখন এটা ধরেন একটা ডাটা শিট যেখানে লিড জেনারেশন হবে, কোম্পানির নাম হবে, ইমেল হবে, ফোন হবে। আজকে আমরা শিখবো লিড জেনারেশন, একটা অ্যাডভান্স পার্ট ইনশাল্লাহ। তো এখন এখানে একটা কমন মিস্টেক আছে, একটা প্রবলেম আছে, একটা দুইটা শিট 50টা 100টা ডাটা, এটা ভেরি সিম্পলি আমরা তো করতেই পারি, কিন্তু অনেক ডাটা যখন হয় তখন একটা কমন প্রবলেম হলো ডুপ্লিকেট ভ্যালু। ধরেন আমি এখানে একটা ফোন নম্বর লিখছি, ফোন নম্বরটা হলো 1 2 3 4 5। এখন আবার নিচে আরও অনেক নাম্বার লিখছি, ভালো কথা, আবার অনেক নাম্বার লিখছি, ভালো কথা। এখন নিচে এখানে এসে আবার 1 2 3 4 5 এই নাম্বারটা আবারও লিখছি, যেটা উপরে লিখছি কি না সেটা আমি বুঝবো কীভাবে? সেটা একটা ইমেলও হতে পারে, ধরেন ইমেল কালেকশন বা কোম্পানি নেম, কোম্পানি ডেটা কালেকশন, যেটা ডাটা এন্ট্রির খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। এখন সেখানে বলছে যে বায়ার বলছে যে 100 কোম্পানির লিড কালেক্ট করতে। এখন আপনি কি করছেন, একই কোম্পানির ভিতরে 5 বার আছে, বা ইমেল কালেক্ট করতে বলছে সেখানে এক ইমেল 5 বার আছে, তো সেই লিডটা কিন্তু আপনি প্রপার ডেলিভারি কিন্তু আপনি বায়ারকে দিতে পারবেন না। সে যখন সফটওয়্যারটা ইনপুট করবে সাথে সাথে ধরা পড়বে যে ইমেল তো অলরেডি আছে, তো দেখা যাবে 100টার ভিতরে 20টা বাদ গেছে, তো সে অবশ্যই আপনার স্যাটিসফাইড ক্লায়েন্ট হবে না, সে মনে করবে আপনি এখানে তার সাথে ই করছেন, 2 নম্বরই করছেন, বা আপনি একদম অদক্ষ একটা মানুষ। তো সেক্ষেত্রে এটা সমাধান কি? যে আমার এখানে ডুপ্লিকেট ইমেল হইতে পারে, ফোন হইতে পারে, কোম্পানির নাম হইতে পারে, তো এটা যে আমি অনেক নিচে এসে বা যে কোনো জায়গায় আমি ডুপ্লিকেট লিখছি কিনা এটা বোঝার উপায় কি? এই উপায়ের জন্য আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করতে পারি। কিভাবে অ্যাপ্লাই করব? প্রথমত যদি অল্প রো হয় তাহলে রোগুলো এবার সিলেক্ট করে নেবেন, আর যদি এমন হয় যে টোটাল কলাম একদম নিচ পর্যন্ত 10,48,576টা সেল একবারে সিলেক্ট হয়ে যায় যদি আমরা এই হেডে একবার ক্লিক করি। তো আমি এখানে একবার হেডে ক্লিক করে 10,48,576টা সেল সিলেক্ট করে নিলাম। বললাম যে আমি এই রোয়ের ভিতর একটা অ্যাপ্লাই করতে চাই, একটা রুলসটা হলো কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেলস রুলস, ডুপ্লিকেট ভ্যালু। এই ডুপ্লিকেট ভ্যালু থেকে আমি বললাম যদি এই সেলের ভিতর কোনো ডুপ্লিকেট থাকে তাহলে তুমি সেটা লাল কালার দিয়ে মার্কিং করবা, অথবা আরও অনেক আছে যে লাইট রেড ফিল,
রেড বর্ডার, লাল রঙের বর্ডার আসবে, অথবা কাস্টম ফরম্যাট দিয়ে নিজের মতো সাজানো যায়, যে বোল্ড হবে, কালারটা হবে এইটা, বর্ডার হবে, এরকম অনেক তালবাহানা এখানে আছে। ফিলটা চেঞ্জ হবে, ফিলটা রেড কালার হয়ে যাবে, এরকম কাস্টমাইজেশন এখানে করা সম্ভব। আচ্ছা, আমি এখানে কাস্টম ফরম্যাট দিতে পারি, বা লাইট রেড ফিল যেটা আমরা ব্যবহার করছি সেটাও দিতে পারি। আমি এখানে ওকে দিলাম, দেখেন অটোমেটিকলি এটা কিন্তু মার্কিং করা হয়ে গেছে। আমি এখানে ধরেন এটা সলভ করে দিলাম, এখানে আর কোনো ইরর নাই। এখন অনেক নিচে আসছে, অনেক নিচে, অনেক একদম শেষেই যান, সমস্যা নেই। 1 2 3 4 5 লেখার সাথে সাথে লাল কালার দিয়ে দেখাবে যে এটা উপরে এক জায়গায় আছে। তো আপনার কিন্তু এই ডুপ্লিকেট হওয়ার তাহলে আর কোনো সুযোগ নেই। আর যদি ডুপ্লিকেট হয়ও, আমি একদম শেষে এসে ফিল্টার বাই কালার দিয়ে রেডগুলোকে উপরে নিয়ে আসলাম, ওই যে 10টা প্রবলেম ছিল 10টাকে আমি ফাইন্ড আউট করে সলভ করে দিলাম। দেখেন কাজটা ইজিলি হইলো, গুছানো হইলো, প্রফেশনাল হইলো। তো এই কন্ডিশনাল ফর্মিটা ডাটা নিয়ে কাজ করতে গেলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আই হোপ বুঝতে পারছেন। কোনো কোয়েশ্চেন আছে নাকি সামনে যাব? না Okay, go ভাইয়া পাচ্ছি। forward. ওকে, সমস্যা। ওকে ফাইন। কন্ডিশনাল ফরম্যাটিং এর আরও কিছু জিনিস আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি ডাটা এন্ট্রির ক্ষেত্রে। যেমন হলো টপ বটম রুলস, টপ 10 আইটেম, টপ 10%, বটম 10%। ধরেন আমার যদি অনেক ডেটা থাকে, সেখান থেকে 1000 ডাটা আছে, সেই ভিতর থেকে সব থেকে টপ 10টা ভ্যালুরে আমি চয়েস করতে চাই। তাহলে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং থেকে এই টপ বটম রুলস থেকে 10টারে হাইলাইট করতে চাই, মানে কালার শো করতে চাই। তাহলে আমি সিলেক্ট করে টপ 10 বটম এই রুলসের মধ্যে ফেলাইতে পারি। এই যে টপ 10 আইটেম, এখন সবই আইটেম, এখানে 10টা আইটেমই হচ্ছে টপ। যদি আরও বেশি আইটেম হইতো তাহলে দেখা যেত ওর ভিতর থেকে আমি 1000 সিলেক্ট করব, তার ভিতর থেকে সব থেকে গুরুত্বপূর্ণ মানে বেশি যেটা ভ্যালু সেরকম 10টা ভ্যালুকে ও মার্কিং করে দেখাইতো। এটা আমরা সামটাইম ব্যবহার করতে পারি। তারপর ডেটা বার্স, এখানে আরও আছে বটম আইটেম, অ্যাভারেজ, অ্যাবোভ অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ, এর নিচে, ওর উপরে, আবার নিউ রুলস দিয়েও অনেক কাস্টমাইজেশন করা যায়। ডাটা বার্সটা কি? ডাটা বার্সটা হলো আমরা এখানে যে ডাটাগুলো শো হয়েছে সেগুলো নাম্বার শো হয়েছে, তবে কিছু নাম্বার কম, কিছু নাম্বার বেশি। এখন আমি চাচ্ছি এইটা একটু গ্রাফিক্যালি শো হবে। সিলেক্ট করে আমি কন্ডিশনাল ফরম্যাট থেকে ডাটা বার্স থেকে একটা কালার চয়েস করলে ওই যে ভ্যালুটা এখানে আছে ওই ভ্যালুর অনুপাতে এখানে একটা প্রোগ্রেস বার শুরু হবে। যেটা কম সেটা কম, যেটা বেশি সেটা বেশি। এটা কম ছিল, এটা 99 দিয়ে দিলাম। দেখেন এটা বাড়ার সাথে তো ভ্যালুও বাড়ছে, এই যে ভ্যালুও বাড়ছে, এই 351 এটা বাড়ছে। এটাকে ডাটা বার্স বলে। আমি ডাটা বার্স এখানে সেট করতে পারবো, কিছু জায়গায় এটা আমরা অ্যাপ্লাই করতেও পারি, জেনে রাখলাম এই আর কি। তারপরে হচ্ছে আইকন সেট আছে, আমরা চাইলে আইকন সেট করতে পারি এটা লজিকের মাধ্যমে। যদি এত আইকন হয় এটা টিক চিহ্ন হবে, না হলে এটা টিক চিহ্ন হবে না। এই যে এখানে ভ্যালু আছে, কম বেশি আছে, তো আইকন সেট থেকে আমি এটা ব্যবহার করলাম। এটা ব্যবহার করলে যেটা খুব বেশি ভ্যালু খেয়াল করে দেখেন সেইটা নেটওয়ার্ক ফুল, আর যেটা ভ্যালু কম সেটা নেটওয়ার্ক কম বা প্রোগ্রেস বার হইতে পারে। যেটা 351 সেটা ফুল ফিল, আর যেটা অর্ধেক সেটা অর্ধেক। বা আইকন সেট করা যেতে পারে, লোগো সেট করা, যেটা ম্যাক্সিমাম সেটা সবুজ কালার, আর যেটা একটু কম সেটা অরেঞ্জ কালার একটা টিক, আর যেটা একদম কম সেটা হচ্ছে বিলো অ্যাভারেজের নিচে। এরকম কিছু আইকন সেটও সেট করা যায়, এগুলো আবার কাস্টমাইজও করা যায়। যে আমাদের এইটুকুই দরকার, এর বেশি আমাদের দরকার নেই। আমরা কন্ডিশনাল ফরম্যাটিং শেষ করলাম। আমরা এখন আরও একটা অ্যাডভান্স জিনিস শিখব, যেটা নাম হলো ডেটা ভ্যালিডেশন। ডেটা মানে তথ্য, ভ্যালিডেট মানে হলো যাচাই বাছাই করা। এক্সেল যেহেতু কাজ করব তো অবশ্যই ডেটা ভ্যালিডেশন আমাদের মাস্ট বি দরকার। তো ডেটা ভ্যালিডেশনটা কোথায় পাওয়া যায়? ডেটা মেনুর ভিতরে গেলে ডেটা ভ্যালিডেশন এই জিনিসটা আপনি পাবেন। তো এটা অনেক জায়গায় কিন্তু ডেটা ভ্যালিডেশন লেখা নাও থাকতে পারে, একটা আইকন থাকতে পারে। তো ডেটা ভ্যালিডেশন জিনিসটা আসলে কি বুঝতে হবে। দেখেন আমরা এখানে ডাটা যখন ইনপুট করি, সেই ইনপুটের ক্ষেত্রে কয়েক ধরনের ভুল হইতে পারে। একটা হলো লজিক্যাল ভুল, আর একটা হয়তো টাইপিং ভুল, আরেকটা হইতে পারে গ্রামাটিক্যাল ভুল, এরকম অনেক কিছু হইতে পারে। তো টাইপিং ভুল কি? আমি রূপারে দিছি 34, ভালো কথা, তো ভুল করে একটা ডি টাইপিং হয়ে গেছে। এখন একটা স্টুডেন্ট তো নাম্বার বাদে ডি পাইতে পারে না,
এটা তো গ্রেড না, এটা নাম্বার। তো এটা একটা লজিক্যাল ইরর। দেখেন লজিক ছিল যদি এ প্লাস হয় তাহলে হলুদ কালার হবে, তাহলে এটা এ প্লাস না হয়ে হলুদ কালার হয়েছে কেন? এটা একটা লজিক্যাল ইরর, টাইপিং মিস্টেকের কারণে এটা হয়েছে। আরও একটা নাম্বারগত ইরর দেখাই। রহিম পাইছে 89, ভালো কথা, ভুল করে 89-এর পরে একটা জিরো হয়ে গেছে। এখন জিরোর তো দাম নাই, সেটা সামনে, কিন্তু পিছনে থাকলে তো দামের থেকে বেশি কিছু আছে। এইবার দেখেন ও একটা জিরোর কারণে ওর নাম্বার হয়ে গেছে 1100 এবং ওর অ্যাভারেজ 288, মানে হিউজ একটা মিস্টেক তৈরি হয়েছে। ও ফার্স্টও না, ফার্স্টের উপর যদি কোনো কিছু থাকে বাষ্ট মাস্ট হয়ে গেছে, এরকম একটা নাম্বার হয়ে গেছে। এবং এটা টাইপিং মিস্টেকের কারণে, এটা লজিক্যাল একটা ইরর। আর একটা হইতে পারে আপনি লিখবেন 90, লিখে ফেলছেন 91। এইটা কম্পিউটার বোঝার ক্ষমতা নেই। কম্পিউটার আপনার মনের ভিতর ঢুকে বুঝতে পারবে না যে আপনার 90 লিখছিলেন 91 ছিল, এটা বুঝতে পারবে না। কিন্তু এই যে যে ইরর, এটা লজিক্যালি ফিক্স করা সম্ভব। মানে আপনি এই ভুলগুলো লজিক্যালি এক্সেলকে বলে দিলে লজিক্যালি এটাকে সলভ করবে, অথবা আপনাকে দেখাই দিবে যে এটা আপনি একটা ভুল করছেন। এটার জন্য আমরা ব্যবহার করতে পারি ডেটা ভ্যালিডেশন, তথ্য যাচাই বাছাই করুন। তো আমি একটা অ্যাপ্লাই করে দেখাই, আস্তে আস্তে সবগুলো দেখাই দিব। আমি সেলগুলোকে সিলেক্ট করলাম, অলরেডি কিন্তু দুইটা এরর এখানে আছে। তো ডেটা ভ্যালিডেশন আসলাম, আমি ডেটা ভ্যালিডেশনটা চালু করে দিলাম। এটা চালু করতে হয়, ও একা একা করে না, ওরে কমান্ড করতে হয়। এখন বলতেছে, ও একটা কমান্ডে বলতেছে যে আপনি সেলগুলো সিলেক্ট করছেন, সেখানে এনি ভ্যালু অ্যালাউ, মানে এখানে অ্যালাউ করবে। ভ্যালিডেশন ক্রাইটেরিয়ায় বলতেছে এনি ভ্যালু এখানে অ্যালাউ করবে। আচ্ছা, স্ক্রিন এবং ভয়েস পরিষ্কার আছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা, একটু সাউন্ড দিবেন। জি ভাইয়া। শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য সবাই। তো আমি এখানে বলে দিলাম যে অ্যানুয়ালি কেন অ্যাকসেপ্ট করবে। অ্যানুয়ালি অ্যাকসেপ্ট করবে না, হোল নাম্বার অ্যাকসেপ্ট করবে। কারণ একটা স্টুডেন্ট সর্বনিম্ন কত পাইতে পারে? 0। সর্বোচ্চ কত পাইতে পারে? 100। এর এই 100টার বাইরে আর কিছুই নাই, মানে একটা স্টুডেন্টের বাইরে কিছুই পাইতে পারে না। আপনি স্যালারি করতেছেন, আপনার জানা আছে যে আপনার সব থেকে লোয়েস্ট স্যালারি হলো 15,000 টাকা, আর ম্যাক্সিমাম স্যালারি হলো 90,000 টাকা। এর বাইরে হওয়ার কোনো সুযোগ নাই। এই লজিকটা আপনি জানেন, তো এইটা আপনি ওকে বলে দিতে পারেন। তো আমার এখানে লজিক হইলো একটা স্টুডেন্ট সর্বনিম্ন পাইতে পারে, সে প্রথমত সে হচ্ছে নাম্বার পাইতে পারে, সে এবিসিডি পাইতে পারে না। এই ভ্যালুগুলো, এই সেলগুলোয় কোনো এবিসিডি হবে না। তো আমি শুরুতেই এইটা বাদ দিয়ে দিছি যে এনি ভ্যালু না, শুধুমাত্র নাম্বার হবে, তার মানে এবিসিডি বাদ। 2 নম্বর, নাম্বার কিন্তু সব নাম্বার না, আমি বললাম বিটুইন 0 to 100, মানে এর বাইরে হবে না, এর বাইরে তুমি নিতে পারবা না। বা আমি ধরেন একটা নির্দিষ্ট এজ সিলেক্ট করে দিচ্ছি যে এটা হবে কি 1980 থেকে 2000 সাল পর্যন্ত হবে, তাহলে আমি সেই রেঞ্জ সিলেক্ট করে দিব যে হোল নাম্বার বাট এই থেকে এত, মানে যখন ইয়ার অ্যাড করবে তখন এর বাইরে সে দিতে পারবে না। আমি এটা রিস্ট্রিকশন করে দিলাম, আমি এখানে দিলাম হোল নাম্বার 0 to 100। ওকে, অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। এখন চেষ্টা করি ভুল দেওয়ার। আমি 65S ইন্টারপ্রেস করলাম, এখানে আমাকে সাথে সাথে এরর দিচ্ছে, দিস ভ্যালু ডাজন্ট ম্যাচ দ্য ডাটা ভ্যালিডেশন রিস্ট্রিকশন ডিফাইন্ড ফর দিস সেল। মানে এটা আপনি যে ভ্যালু দিচ্ছেন এটা এই রিস্ট্রিকশনের সাথে মেলে না, আপনি ভালো করে দেন। আমি রিট্রাই দিলাম, এবার দিলাম 101 ইন্টার, না এটাও হবে না। এখন আমি যদি চানও আপনি দিতে পারবেন না, আপনি যদি চানও যেখানে 101 দিবেন সম্ভব না। আপনি চাইছেন যে আমি এখানে 56 দিয়ে একটা এ দিলাম, তাহলে এইটা একটা ইরর প্রিভেন্ট করা হইলো, একটা ইরর সলভ হইলো, যে ইররটা আপনি এখন চাইলেও দিতে পারবেন না। তার মানে আপনি 56 জায়গায় 57 দিলে সেটা তো আর ও বুঝতে পারবে না। কিন্তু এই যে লজিক্যাল একটা ব্যাপার যে একটা স্টুডেন্ট এত বেশি পাইতে পারে বা এই জায়গায় নাম্বার হইতে পারে, এইটা কিন্তু অনেক প্রবলেম সলভ করে দেবে, টাইপিং মিস্টেকের অনেক প্রবলেম কিন্তু সলভ করে দিবে। এটা হলো ডেটা ভ্যালিডেশন। আমরা কি ক্লিয়ার হয়েছি? কোনো কোয়েশ্চেন আছে এখানে? হ্যাঁ, আরেকবার একটু বলেন। ওকে, আমি আবার দেখাই। আমরা সেলগুলোকে সিলেক্ট করব যেগুলোর উপর ভ্যালিডেশন আমরা অ্যাপ্লাই করতে পারি, তারপর ডেটা ভ্যালিডেশন থেকে ডেটা ভ্যালিডেশনটা চালু করে নিব। তো ভ্যালিডেশন মানে হলো আমি চাচ্ছি এখানে কোনো ভুলভাল তথ্য না আসে। তো কি ভুল হইতে পারে, যেমন আমি এখানে দেখাইছি যে একটা বেশি হইতে পারে 89 জায়গায়, মানে বেশি হইতে পারে, বা একটা এবিসিডির অক্ষর চাপ পড়ে যেতে পারে। তো এই যে যে ভুলগুলো, এইগুলো ডেটা ভ্যালিডেশন থেকে কারেক্ট করা যায়। তো আমি সিলেক্ট করে সেটিংস থেকে দিলাম হোল নাম্বার, যে এখানে শুধুমাত্র হোল নাম্বার, মানে শুধু নাম্বার অ্যাকসেপ্ট করবে, এবিসিডি বা অন্য কোনো কিছু অ্যাকসেপ্ট করবে না, শুধু নাম্বার, একটা ডিস্ট্রাকশন। এবং নাম্বারের ভিতরে আবার বলে দিলাম বিটুইন
0 to 100 যে নাম্বার বা সব নাম্বার না, 0 to 100 অ্যাকসেপ্ট করবে, এর কম বেশি করবে না। এখানে মাইনাস ভ্যালু অ্যাকসেপ্ট করবে না বা 100 প্লাস ভ্যালু অ্যাকসেপ্ট করবে না, দিয়ে ওকে দিলাম। অলরেডি এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন একটা কোয়েশ্চেন আপনাদের করা উচিত ছিল, আপনারা কি কোয়েশ্চেনটা করেন নাই, যে ভাই এই যে আপনি রেজিস্ট্রেশন দিলেন তাও তো এই যে ভুল আছে, ভুলটা আছে না? এই যে এটা আপনারা কি কোয়েশ্চেন করলেন না যে স্যার? জি ভাই, আমি করতে চাচ্ছিলাম এটা। আচ্ছা, এই যে ইরোরটা হইছে, এই ইরোরটা কি তাহলে কি হইলো? রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করার পর দেখেন ও কাজ হচ্ছে রেজিস্ট্রেশন করার পরে অটোমেটিকলি সলভ করবে না যদি না আমি কোনো ফাংশন অ্যাপ্লাই করি। তো আমরা এখানে ভ্যালিডেশনটা অ্যাপ্লাই করার পরে আমরা যদি এখানে ডাটা ভ্যালিডেশন থেকে সার্কেল ইনভ্যালিড ডেটা ক্লিক করি, তাহলে ও মার্কিং করে দেখাবে যে কোনটা এরর আছে। এই যে এটা এরর আছে, এটা এরর আছে। এখন আপনাকে ও লজিক অনুযায়ী বলছে এটা সলভ করেন, ও চলে যাবে, সলভ করেন, চলে যাবে। তো দেখাবে। তো আগে ভ্যালিডেশন অ্যাপ্লাই করতে হবে, দেন সার্কেল ইনভ্যালিড দিয়ে আপনি শিটের ভিতর কতগুলো ভুল আছে আপনি দেখতে পারবেন, দেন একটা একটা করে কারেকশন করতে হবে। এটা হলো সিস্টেম। তো এই জন্য আগে একটা ডিজাইন সাজাইতে হয় এক্সেলে, দেন ফাংশন যদি ব্যবহার করা লাগে আগে করতে হয়, দেন ডাটা এন্ট্রি করতে হয়। অথবা ডাটা এন্ট্রি যদি আগেও করা থাকে সেক্ষেত্রে ফাংশন অ্যাপ্লাই করার পরেও চেক করা যায় কোনো লজিক্যাল এরর আছে কিনা। তো আমরা আরেকটি নতুন জিনিস শিখলাম, সেটা হলো ডাটা ভ্যালিডেশন। এখন এর ভিতরে আরও চমৎকার জিনিস আছে যেগুলো আমরা আরও ব্যবহার করতে পারি ভ্যালিডেশনের ভিতরে। যেমন এক্সাম্পল বলি, আমি এখানে ফোন নম্বর নিছিলাম। এখন এই ফোন নাম্বারগুলো সিলেক্ট করলাম, বা টোটালটা সিলেক্ট করতে পারি, বা এইখান থেকে টোটালটা সিলেক্ট করতে পারি। এখন বাংলাদেশের ফোন নাম্বার সবাই আমরা জানি, মোবাইল নাম্বার কিন্তু 11 ডিজিট হয়, এর বেশি কিন্তু হয় না। বা এনআইডি কার্ড 13 ডিজিট হয় আমার জানা মতে। বা যার নির্দিষ্ট একটা সংখ্যা আছে, বা আপনি একটা রিস্ট্রিক্টেড সেকশন করতে চাচ্ছেন যেখানে একটা নির্দিষ্ট ভ্যালুর বেশি আপনি নেবেন না, তো এইটা ডেটা ভ্যালিডেশন দিয়ে অ্যাকুরেট করা সম্ভব। আমার এখন এখানে পলিসি হলো মোবাইল নাম্বার অ্যাড করা যাবে কিন্তু 11 ডিজিটের বেশি অ্যাড করা যাবে, ভুল করে তো 11 জায়গায় 12 হইতে পারে, বা 11 জায়গায় 10 হইতে পারে, আর এটা আপনি খেয়াল করলেন না। কিন্তু আমি ওকে দায়িত্ব দিয়ে দিলাম, বা একটা সেট আপ করে ফেললাম যে তুমি এইটা করবা। তো আমি এখানে সিলেক্ট করলাম, তারপরে ডেটা ভ্যালিডেশন, আবারও ডেটা ভ্যালিডেশন আসলাম। এবার অ্যানিভ্যালুর জায়গায় দিলাম টেক্সট লেন্থ। আমি প্রত্যেকটা দেখাই দেবো এখান থেকে। টেক্সট লেন্থ থেকে তো বলে দিলাম যে বিটুইন না ইকুয়াল টু 11, যে 11 ডিজিট হইতে হবে, এর বেশি এর কম বেশি হইতে পারবে না, একদম ইকুয়াল হইতে হবে 11। তো এটাই ফোন নাম্বার হইতে পারে, এনআইডি কার্ড হইতে পারে, আরও অনেক কিছু হইতে পারে। বা আমি এখানে নামে বললাম যে নামটা সর্বনিম্ন 4 অক্ষর হইতে হবে, সর্বোচ্চ 10 অক্ষর হইতে পারবে, এর কম বেশি হইতে পারবে না। তাহলে রিকোয়েশন কি হবে তখন টেক্সট লেন্থ হবে বিটুইন হবে, বিটুইনে বলে দিব যে সর্বনিম্ন হবে 4 অক্ষর, ম্যাক্সিমাম হবে 12 অক্ষর। তাহলে একটা নির্দিষ্ট রিস্ট্রিকশন কিন্তু আমরা এখানেও অ্যাপ্লাই করতে পারতেছি। তো যাই হোক, আমার এখানে ফোন নম্বর আমি এখানে দিলাম ইকুয়াল টু 11। ওকে, এইবার আপনি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 ইন্টার, সম্ভব না, আমাকে এখানে অবশ্যই 11টা দিতে হবে, দেন এটা ওকে। তার মানে ফোন নম্বরের যে ইরর কারেকশন সেটাও কিন্তু আমরা এখানে ডাটা ভ্যালিডেশন দিয়ে করতে পারতেছি। চাইলে এখানেও বসাইতে পারি নামের ভিতরে ডাটা ভ্যালিডেশন টেক্সট লেন্থ বিটুইন 4 অক্ষর থেকে 10 অক্ষর, এর কম বেশি হতে পারবে না। এই যে আমি লিখলাম এজেড, হবে না, আমি লিখলাম AJAD আজাদ, এবার ঠিক আছে। আবার আমি একটু বেশি লিখি, হবে না, ও বলতেছে আগে ঠিকঠাক করো। তার মানে এখানে রিস্ট্রিকশন দিয়ে আমরা ডেটাটাকে অ্যাকুরেট করে নিতে পারতেছি এই ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে। আশা করি বুঝতে পারছেন। আরও অনেক কিছু আছে, যেমন ডেটা ভ্যালিডেশনের ভিতরে আর কি আছে, এখানে আছে হচ্ছে আপনার ডেসিমেল। আমরা যদি একটা জায়গা চাই সেখানে শুধু ডেসিমেল পয়েন্ট ভ্যালু নিবে, আর কোনো ভ্যালু নিবে না, তাহলে আমরা দিতে পারি ডেসিমেল। তারপরে আমরা যদি চাই যে এখানে শুধু ডেটই নিবে, অন্য কোনো কিছু দিবে না, তাহলে আমরা সিলেক্ট করে ডেট দিতে পারি। যে অনেক সময় আমরা নিচে ডেট অফ বার্থ, এখন ভুল করে ডেট অফ বার্থের জায়গায় ফোন নম্বর দিয়ে দিচ্ছি, তো আমরা রিস্ট্রিকশন করে দিব, তাহলে আর ভুল হওয়ার সুযোগ নাই। বা টাইম নিতে পারি। আর একটা চমৎকার জিনিস এখানে আছে, সেটা হলো লিস্ট। আমরা যখন ডাটা ইনপুট এখানে করি, সেই ডাটা ইনপুটের ভিতরে অনেক সময় থাকে যে নির্দিষ্ট ডাটা ইনপুট হবে, এর বাইরে হবেই না, একদম ফিক্স করা ডাটা।
এখন এটা যদি লিখে দিই তাহলে টাইপিং মিস্টেক হইতে পারে, কিন্তু না লিখে একবার যদি অ্যাকুরেট কারেক্টভাবে লিখে দিই যে এইটাই আমি পরবর্তী ব্যবহার করব, তাহলে কিন্তু এটার আর ভুল হওয়ার সুযোগ নাই। যেমন একটা উদাহরণ দিই, আমি এখানে দিলাম জেন্ডার, অথবা এখানে আরো হইতে পারে বিভাগ, বিভাগ হইতে পারে, বা সিটি হইতে পারে। এখন আচ্ছা, এখন জেন্ডার কি হয়, এখন আমরা সবাই জানি জেন্ডার কি হয়। জেন্ডার তো মেল ফিমেল আদার্স হয়, এই বাদে তো আর কোনো কিছুই হয় না, তাহলে এটা ফিক্স। তো আমি এই জেন্ডারে এই ডাটাটা প্রিসেট করে দিতে পারি। আমি এখানে একটা ক্লিক করলাম, বা টোটালটাও সিলেক্ট করতে পারি, সমস্যা নেই, বা বেশি লাগলে বেশি করতে পারি। ডেটা ভ্যালিডেশনে চলে আসলাম, এবার অ্যানিভ্যালুর জায়গায় দিলাম লিস্ট। এবার লিস্টের ভিতর সোর্স এখানে সিলেক্ট করে টেবিলের ডাটাও নেওয়া যায়, একটা রো সিলেক্ট করা যায়, আমি এটা করলাম না। আমি সোর্সের ভিতর লিখে দিলাম, প্রথম হইলো মেল, তারপর কমা দিয়ে ফি মেল, কমা দিয়ে আদার্স। এখন এই যে যে ডাটাগুলো আমি লিস্ট আকারে অ্যাড করে দিলাম, এখন যেটা দেখা যাবে ওকে দেওয়ার পরে এই প্রত্যেকটা ঘরের পাশে একটা ড্রপ ডাউন আসবে, এই ড্রপ ডাউন থেকে আপনি মেল সিলেক্ট করে দিবেন, লেখালেখির আর কোনো ঝামেলা নেই, এবং যদি কোনোটা ভুল হয় যে না এটা ফিমেল ছিল না মেল হবে, আমি আবার সিলেক্ট করে দিলাম, আমি সিলেক্ট করে দিয়ে দিলাম, তাহলে আমাকে কিন্তু প্রত্যেকবার লেখাও লাগতেছে না, আমার প্রিসেট আছে, প্রিসেট অনুযায়ী, বা সিটি হইতে পারে, বিভাগ হইতে পারে, যে আমাদের বিভাগ যে কয়টা আমরা সেট করে দিলাম, অথবা ডেজিগনেশন হইতে পারে, যেখানে আমাদের ডেজিগনেশন কেউ আছে অথর, কেউ হলো সিআরও, কেউ হলো অ্যাডমিন, কেউ আছে কি বলে ম্যানেজার। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে ডেটা ভ্যারিয়েশন লিস্ট সেট করে দিতে পারি, লিস্ট থেকে আমরা প্রিসেট সিলেক্ট করে দিতে পারি, তাহলে আমাদের কোনো ঝামেলা থাকতেছে না। এবং পরবর্তীতে যদি আমরা কাউকে দেইও, তারও জানা থাকবে যে এই করে দিতে হবে। এটা যদি লিখে দিই আমরা, টাইপিং মিস্টেক হতে পারে, এটা এটা টাইপিং মিস্টেক করার কোনো সুযোগই নেই। আর যদি টাইপিং করেন, আর এখানে তো লেখাই আছে আদার্স, বা প্রিসেট তো করাই আছে। এটা ছিল ডাটা ভ্যারিয়েশনের আরও একটা চমৎকার ব্যাপার। এনি কোয়েশ্চেন আছে নাকি আমরা সামনে যাবো আরো? জি ভাই, এটা একটু আবার একটু যে মেল ফিমেল। লিস্ট জি, এই যে ড্রপ ডাউনটা আসলো কিভাবে সেটা একটু দেখতে চাচ্ছি। আচ্ছা, আমি আবারও করে দেখাই। ধরেন এটা ডেজিগনেশন, এটা জব টাইটেল হবে, হ্যাঁ। তো জব টাইটেলের জন্য আমি এখানে একটা সিলেক্ট করলাম, একটা ঘরে যদি চাই সব সিলেক্ট করতে পারি, যদি বেশি ঘরের জন্য সেম একই জিনিসটা চাই, তো আমি সিলেক্ট করলাম, করে ডেটা ভ্যালিডেশনে চলে গেলাম। তারপর এখানে অ্যানিভ্যালু জায়গায় বললাম যে এই সেলগুলায় ভ্যালু হবে না, লিস্ট হবে। লিস্টটা কি হবে, আমি এখানে সোর্স, নিচে সোর্স লেখা আছে সেখানে বলে দিব। যেমন আমি বললাম যে এথরের পরে হবে অ্যাডমিন, তারপরে হবে কমা দিয়ে, প্রতিটা সেপারেট হবে কমা দ্বারা, ম্যানেজার, তারপরে বললাম সিআরও, তারপর হলো ধরেন কি বলে ব্লগিং, এরকম কয়েকটা হবে, ব্লগ ম্যানেজার। এখন আমি ওকে দিলে এই যে প্রতিটা কমা দেওয়া ছিল সেই ডাটাগুলো এখানে অটোমেটিকলি এই ড্রপ ডাউনে চলে আসবে। এখন আমি জব টাইটেলতে আমি এই আজাদ হলো অথর সিলেক্ট করে দিলাম, এরপরে ফাহিম হইলো এখানে ম্যানেজার, তারপরে অথবা ম্যানেজার না, আমি চেঞ্জ করতে পারতেছি, এখানে প্রত্যেকটা আমি চেঞ্জ করতে পারতেছি এইখান থেকে, এই যে আমি চেঞ্জ করতে পারতেছি। বুঝতে পারছেন বিষয়টা এবার? ভাইয়া সেক্ষেত্রে অবশ্যই মানে আগে থেকে সিলেক্ট করা থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই সিলেক্ট করা থাকতে হবে। যদি সিলেক্ট করা না থাকে তাও সমস্যা নেই। ধরেন এই পর্যন্ত আমি করছিলাম, এখন নিচের গুলা তো আমি করি নাই, তো সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করে এই ড্রাগ করে দিলে সবার উপরে অ্যাপ্লাই হয়ে যাবে, আবার সবার উপরে এটা চেঞ্জও করা যাবে, মানে সিলেক্ট না করা থাকলেও ড্রাগ করলে সমস্যা নাই। এই যে আমি এটাকে এই অ্যাডমিন আছে আমি মুছে দিলাম, মানে ফাঁকা করলাম, ফাঁকা করা অবস্থায় আমি এটাকে সব টেনে দিলাম। এখন ফাঁকা অবস্থায় গেছে কিন্তু সবগুলোর ভিতরে আসলে ওইটা আছে, ওই রিস্ট্রিকশন কিন্তু অ্যাপ্লাই করা আছে, তার মানে ড্র্যাগ এন্ড ড্রপ করলেও হবে, সমস্যা নেই। বুঝছেন এবার? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা আরেকটা চমৎকার জিনিস শিখলাম, যেটা হলো ডেটা ভ্যালিডেশন। আমরা এখন এই টপিকসগুলো বাদ দিয়ে আমরা একটু অ্যাডভান্স আলোচনার মধ্যে যাই, আর এক্সেলের আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের বাকি আছে, ফ্রিজিং। এটা একটু দরকার, এটা একটু আলোচনা করে তারপর আমরা ওই অপশনে চলে যাই, মোটামুটি আমরা শেষ পর্যায়ে এখানে। আচ্ছা, ডাটা এন্ট্রির জন্য যেহেতু লং শিট নিয়ে আমরা কাজ করি বা কাজ করব, তো সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট থাকে, সেটা হলো ফ্রিজিং।
ফ্রিজ মানে হলো জমে যাওয়া, ফ্রিজ মানে হলো জমে যাওয়া, কোনো একটা কিছু জমে যাওয়াকে আমরা বলি ফ্রিজিং। এখন এক্সেলে অনেক শিট নিয়ে যখন আমরা কাজ করি তখন একটা কমন প্রবলেম দেখা যায়, সেটা হলো এই যে একটু নিচে চলে আসলে উপরের ঘরে আর কি ছিল সেটা মনে থাকে না, অ্যান্ড কেউ বলতে পারবেন না মানে একদম কনফিডেন্টলি এই ঘরে আসলে কি ছিল, বলতে পারবেন কেউ? এই জি ঘরে কোন সাবজেক্ট ছিল বা টোটাল ছিল নাকি কি ছিল, বলতে পারবেন কেউ? মোস্টলি মানুষ পারবেন না, আমিই পারবো না। এখানে কি ছিল, এখানে টোটাল ছিল। তো দেখেন এই যে নিচে আসার পরে আমি উপরের জিনিসটা দেখতে পারতেছি না, কিন্তু এমন হইতো যদি যে এই বারটা সবসময় চোখের সামনে থাকতো, যত নিচেই যাই না কেন এটা ফিক্স থাকতো, তাহলে আমার কাজটা করতে সুবিধা হইতো। তো এইটার জন্য আমরা ব্যবহার করি ফ্রিজিং। এটা ভিউ মেনুর ভিতর গেলে ফ্রিজ পেন নামে একটা অপশন আছে, এটার মাধ্যমে আমরা করে থাকি। তো ফ্রিজ পেন করাটা একদম সহজ একটা ব্যাপার, সিম্পল একটা ব্যাপার। আপনার যা লাগবে, ধরেন আমি এখানে 1 2 3 4টা রো আছে, এখন আমি এই 4 নম্বর রোটা চাচ্ছি যে এটা থাকবে, মানে এটা নিচে গেলেও এইটা নিচে যাবে না, এটা থাকবে সবসময়। তো যেটা চাচ্ছি তার পরেরটা ক্লিক করব। আবারও বলি, আমি চাচ্ছি 1 2 3 নম্বর, এই 4 নম্বরটা সবসময় শো করবে। তো যেটা চাচ্ছি তার পরেরটা ক্লিক করব, মানে এই 5 নম্বর ক্লিক করার অর্থ হইল 5-এর উপরে যে কয়টা আছে 1 2 3 4 ফ্রিজ হবে। আচ্ছা করে দেখি একবার। 5-এ ক্লিক করলাম, ফ্রিজ পেন থেকে ফ্রিজ পেনে ক্লিক করলাম। আচ্ছা এবার আমি একটা ক্লিক করে আস্তে আস্তে নিচে আসি, দেখেন আমি এখন যত নিচে যাই না কেন ওই 4টা ফ্রিজ আছে, যত নিচেই যাই না কেন 4টা ফ্রিজ আছে। এটা একদম একদম সিম্পল একটা সহজ পদ্ধতি। তো আমরা এরকমভাবে চাইলে ফ্রিজ করে দিতে পারবো। আবার আনফ্রিজ করার জন্য এখানে আনফ্রিজ অপশন আছে। আরেকটা জিনিস, এটার সাথে প্রিন্টের কোনো সম্পর্ক নেই। বললেন যে ভাই এটা প্রত্যেকটা পেজে কি এটা আসবে, এটার সাথে কোনো প্রিন্টের সম্পর্কই নেই, এটা শুধুমাত্র কাজের সুবিধার্থে। এটা কাজ শেষ আবার আগের মতো, এটা কোনো প্রিন্ট রিলেটেড কোনো ব্যাপার না। আমি এটাকে আনফ্রিজ করে দিলাম। অনেক সময় আমাদেরকে এই রো না কলাম দরকার হয়, ধরেন আমি এখান থেকে ডান দিকে যাচ্ছি, ডান দিকে অনেক বেশি কলাম নিয়ে কাজ করতে হবে। তো এখন এই যে এটা, এই লোকটার নাম কি মনে নেই, যে এই লোকটার নাম কি ছিল, দেখা গেল এই লোকটার নাম আছে রহিম। তো এই যে রহিম করিম এই নামটা যদি থাকতো তাহলে আমার সুবিধা হইতো তাদের এন্ট্রি করাটা। তো এটা তো চলে যাচ্ছে, ডানে গেলে তো চলে যাচ্ছে, তো এটা সমাধান কি, সমাধান হলো ফ্রিজ করা। তো এক্ষেত্রে নাম আছে বি কলামে, এখন আমার দরকার বি, তো আমি বিতে ক্লিক করব না, সিতে ক্লিক করব। তার মানে সি এর উপরে যেগুলো আছে সেগুলো ফ্রিজ হবে। তো সিতে ক্লিক করে ফ্রিজ পেন দিলাম, ফ্রিজ হয়েছে। সি কিন্তু ফ্রিজ হয় না, হয়েছে এর উপরের গুলা। এবার আমি ডান সাইডে ক্লিক করি, এই দেখেন এবার যত ডানেই যায় না কেন এবি কিন্তু ফ্রিজ হয়ে আছে। তার মানে এটা ভেরি সিম্পলি পসিবল, ভেরি সিম্পলি পসিবল। তো আমি এক্স অক্ষতে ওয়াই অক্ষতে দুইটা পজিশনে আমি কলাম এবং রো দুইটাই করে দেখাইলাম। আবার চাইলে দুইটা একসাথেও ফ্রিজ করা যায়। তো একসাথে ফ্রিজ করার পদ্ধতি আরও সহজ, একসাথে করার আরও সহজ। আমি এই একটা ঘরকে ক্লিক করে ফ্রিজ করব। আমাকে একটা অ্যান্সার দেন তো, এই 87 এই ঘরটার নাম কি? C5। C5, বুঝছেন তো সবাই, ঘরটার নাম হলো C5। এখন আমি নিচে C5 লিখি, সি লিখলাম, 5 লিখলাম। এখন আমাকে বলেন এই সি এর উপরে কে, সি এর উপরে কি, বি, তার উপরে এ, এ, রাইট। তার মানে সি এর উপরে আছে এ বি। আচ্ছা 5 এর উপরে কে? 4, 4 3 2 1, মানে 1 2 3 4। এখন আমি যদি এখানে C5 এ এসে ফ্রিজ করি তাহলে C5 এর উপরে সি উপরে কে আছে এ বি, তারা ফ্রিজ হবে। আর 5 এর উপরে কে আছে 1 2 3 4, এগুলো ফ্রিজ হবে। তার মানে এইটা C5 এসে যদি আমি ফ্রিজ করি তাহলে ফ্রিজ হবে এ এবং বি, এবং রো থেকে হবে 1 2 3 4, এই না, চারটা হচ্ছে ফ্রিজ হবে। তা আমি এখানে জাস্ট একটা ক্লিক করে ফ্রিজ পেন দিয়ে দিলাম, এই ফ্রিজ হয়ে গেছে। এখন উপরেও হয়েছে, নিচে আসি, উপরেও হয়েছে, আবার যদি ডাইনে যাই তাহলে নামও ফ্রিজ হয়েছে। তার মানে সব দিকেই হয়েছে একটা রোতে ক্লিক করার মাধ্যমে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমি যদি এখানে এসে ফ্রিজ করি, এটার নাম হলো G15, তার মানে এটা ফ্রিজ করলে জি এর উপরে যা আছে এ বি সি ডি ই এফ এটা ফ্রিজ হবে, এবং 15 উপরে যে কয়টা আছে 1 থেকে 14 এটা ফ্রিজ হবে। বুঝছেন তো, সহজ বিষয়, সবাই বুঝতে পারছি? জি। ওকে ফাইন, তাহলে আমরা আজকে এক্সেলের আলোচনা এই পর্যন্ত শেষ করলাম। আমরা এটাকে ফাইলটাকে সেভ করে নিই।
এটা সেভ করছিলাম আমি কোথায় মনে নেই। ডেস্কটপ, আচ্ছা এবার আমরা আর একটু ভিন্ন কনসেপ্টের উপর যাই। এটা অনেক বড় আলোচনা, আজকে একদম বেসিক আলোচনা দিয়ে শুরু করি, তারপরে আস্তে আস্তে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এটা নিয়েই আলোচনা করা হবে। এখন আমাদের যে আলোচনার কনসেপ্ট সেটা না হলো ডেটা কালেকশন। আমাদের মডিউল যারা দেখছেন, মডিউলের ভিতর গুরুত্বপূর্ণ একটা অংশই ছিল যেটা আমাদের ডেটা কালেকশন। এটা নিয়ে হিউজ আলোচনা করা যায়, কথা বলা যায়। তো আজকে যেহেতু প্রায় অনেক সময় চলে গেছে, আমি খুব বেশি আলোচনা না করে অল্প সংক্ষিপ্ত করবো। দেখেন, টোটাল ইউনিভার্স, বিশ্বটা চলতেছে ডাটার উপরে। ডাটা, এটাকে আপনার মনে হইতে পারে যে নর্মাল কোনো ব্যাপার, আমরা যে কোর্সটা করতেছি সেটা মনে হয় তেমন কোনো ব্যাপার না, কিন্তু আপনাদের ধারণার বাইরে যে ডাটা এন্ট্রিটা আসলে কোন লেভেলের একটা কোর্স। ডাটা সায়েন্স নিয়ে মানুষ পড়াশোনা করে, যেখানে ডাইরেক্ট পাইথন জানতে হয়, এটা প্রোগ্রামিংয়ের সাথে কানেক্টেড, যদিও এটা ডিফিকাল্ট সেক্টর, এটা দরকার নেই, কিন্তু ডাটা কালেকশন বা ডাটার ব্যাপার স্যাপারটা একটু ম্যাসিভ লেভেলের, অনেক বড় একটা ব্যাপার স্যাপার। যেমন একটা এক্সাম্পল বলি, দেখেন ফেসবুকের প্রতিষ্ঠাতার নাম হলো মার্ক জাকারবার্গ। এখন এনার প্রোডাক্ট কি? ইনি তো বিলিয়নের, মানে বিলিয়ন বিলিয়ন টাকা এনার আছে। এখন আমার কোশ্চেন হলো, বলেন তো এই মার্ক জাকারবার্গের প্রোডাক্ট কি? ওকে গরু বেচে, নাকি ইলেকট্রিক গ্যাজেট বেচে, না আইফোন বেচে, কিছু বিক্রি করে? মার্ক জাকারবার্গের প্রোডাক্ট কি বলেন তো কেউ? অ্যান্সার নাই মানে ডিজিটাল কন্টেন্ট স্যার। এটা একটা পাইলাম। আমি বলি হ্যাঁ, মার্ক জাকারবার্গ কোনো প্রোডাক্ট সেল করে না, ওর কোনো ফিজিক্যাল প্রোডাক্ট নাই, ও আপনারে সেল করে, আমারে সেল করে, আমাদের ডাটা সেল করে। ডাটা সেল করে ও বিলিয়নিয়ার হয়েছে। একটা প্রোডাক্ট নাই, আপনি দেখবেন না ফেসবুক কি করছে, এই একটা আইফোন বানাইছে, এরকম কোনো প্রোডাক্ট ওরা সেল করে। ডিজিটাল সার্ভিস সেল করে, এটা ভালো কথা, কিন্তু ডিজিটাল সার্ভিস না, আসলে মেইনলি ও সেল করে আমাকে, আপনাকে। ফেসবুক ফ্রি আমরা বলি না, তো মনে রাখবেন অর্থনীতির ভাষায় আপনি যেখানে সম্পূর্ণ ফ্রি সেখানে আপনিই প্রোডাক্ট, মনে রাখেন, এটা অর্থনীতির কথা। যেখানে আপনার সম্পূর্ণ ফ্রি সেখানে আপনি নিজেই প্রোডাক্ট, মানে আমি নিজেই প্রোডাক্ট, আমি ফাইবার একটা প্রোডাক্ট। আমার কাজ কি? আমাকে ও আকৃষ্ট করে ফেলছে, আমাকে ওর মাইন্ড সেট আপ করে ফেলছে যে তুমি ফেসবুক ইউজ করো। তো এই ফেসবুক ইউজ করার দ্বারা আমাকে সে লং টার্মসে তার ওয়েবসাইটে সে আটকে রাখতে পারতেছে, এবং আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে ফ্রি, এবং আমি এটা রিস্ক ফ্রি মনে করতেছি, কিন্তু ট্রাস্ট মি, এই জগৎটা খুব ভয়ানক, ডাটা জগৎটা খুব ভয়ানক। আপনি কয়েকটা ইনফরমেশন, অনেক হ্যাকারের সাথে আমার কথা হয়, তো অনেক ইনফরমেশন আছে এগুলো দিলে আপনি আপনার মোবাইল, আপনার নিজের ছবি রাখতেও ভয় পাবেন। যদিও বাংলাদেশে এগুলো মানি না, অনেক কিছু আমরা করি। দেখেন, আমরা আমাদের ডাটা সেল করে হচ্ছে এই সোশ্যাল মিডিয়াগুলো $1 বিলিয়ন কামাচ্ছে। কার কাছে সেল করে? মার্কেটারের কাছে। আপনার কাছে এখন ফেসবুকে ঢুকছেন, এতগুলো অ্যাড আসতেছে, ইউটিউবে ঢুকছেন, এতগুলো অ্যাড আসছে, ফাও এগুলা না, এইগুলো দিয়েও আপনার কাছে টাকা নিচ্ছে না, কিন্তু নিচ্ছে ঠিকই মার্কেটারের কাছ থেকে। ডাটা নিয়ে যারা কাজ করে তাদের কাছ থেকে নিচ্ছে, যারা মার্কেটিং করছে তারা আবার আপনার কাছে প্রোডাক্ট সেল করতেছে। এটা বিশাল বড় একটা লুপ। এই লুপের ভিতরে আমরা আসলে বন্দি, আমরা এটার ভিতরে আছি। তো আপনার কাছে যদি কোনো অ্যাড আসে, আপনি মনে করবেন না যে এমনি এমনি এসে হুদাই আইছে, হুদা কোনো আসার সুযোগ নেই। এবং ফেসবুক আপনাকে নিয়ে যে গবেষণা করে, আপনি নিজেও আপনার নিয়ে এত গবেষণা করেন না, ট্রাস্ট মি। এবং সিক্রেটলি আপনার এত ডাটা অনলাইনে আছে যে আপনার ধারণার বাইরে। আমি কয়েকটা উদাহরণ দিই, যদি মিলে যায় আমারে বললেন যে হ্যাঁ স্যার আপনার কথা ঠিক আছে। আমরা যারা নতুন ফেসবুক অ্যাকাউন্ট করছি, একদম শুরুতে আমরা আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু ডাটা দিছি, যেগুলো আমরা ফেক দিই না, রিয়েল দিই। যেমন আমরা নামটা দিই, তো নামটা কিন্তু প্রথম দিকে ফেক দেওয়া যেত, নাম কিন্তু প্রথম দিকে অনেকে ফেক দেওয়া যেত, কিন্তু এখন এনআইডি ভেরিফিকেশন করা লাগে, অনেক সময় দিয়ে দেয়। তো মোস্টলি আমরা আমাদের রিয়েল নামটা দিই। 2 নম্বর, আমাদের রিয়েল ফোন নাম্বারটা দিই, কেউ ফেক নাম্বার দিই না, কারণ ওটিপি তো আসবে না। তো 100% রিয়েল ফোন নাম্বারটা দিই, 100% রিয়েল জিমেইলটা দিই, এমনকি আমাদের ডেট অফ বার্থ দিই। তার থেকে মজার ব্যাপার, কিন্তু পুরনো কথা, অবাক হয়ে দেখবেন নতুন একটা অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনার এলাকার যত ভাই ব্রাদার সব চলে আসছে, আপনার সাজেশনের মধ্যে চলে আসছে যে আপনি কেনাকে ফ্রেন্ড হিসেবে নেবেন। আপনার এক ভাই থাকে দুবাই, যার সাথে ওইভাবে কথাবার্তা হয় না, অনেক আগে কথা হয়েছিল, সেও আপনার ফ্রেন্ড লিস্টে চলে এসেছে। হাউ ইট পসিবল? বা কীভাবে তাকে আমাকে সাজেশন, কীভাবে জানলো যে আমার খালাতো ভাই সৌদি আরব থাকে, কীভাবে জানলো? দেখেন, আপনি যখনই ফেসবুক অ্যাকাউন্টটা করছেন, ফেসবুকে অ্যাপটা যখন ডাউনলোড করছেন, সাথে সাথে আপনার কন্ট্যাক্ট লিস্টে যদি 5,000 নাম্বার থাকে, এই নাম্বার সাথে সাথে ফেসবুক নিয়ে নিছে, সাথে সাথে নিয়ে নিছে কন্ট্যাক্ট ডিটেলসটা, নাম্বারগুলো সব নিয়ে নিছে।
এবং সেগুলো ওদের সার্ভারে জমা আছে। সেখানে আপনি তো লিখে রাখছিলেন, আপনি তো নাম দিয়ে রাখছিলেন যে মাদার, ফাদার, আব্বু, আম্মু, ভাইয়া লিখে রাখছিলেন। এখন ও তো কোন লেভেলের চালু এটা তো মানে না বললে বুঝবেন না। ও সবগুলো ফাইন করে খুঁজে বের করছে এই মানুষ আছে, ও আপনার আত্মীয়। ওর সাথে সাথে আপনার আইপিটা ট্রেস করছে, আইপি ট্রেস করেই বের করে ফেলছে আপনি থাকেন হচ্ছে ধানমন্ডিতে। এইবার আপনাকে কিছু কোশ্চেন করছে, প্রোফাইলটা সাজাও, আসলে বলছে প্রোফাইলটা সাজাও। এখন আপনি প্রোফাইলটা সাজাইছেন, এখন প্রোফাইল সাজাইছেন না, আসলে সাজান নাই, ও আপনার মাইন্ড কন্ট্রোল করছে। ও বলতেছে প্রোফাইলটা সাজাও, তুমি লেখো হোয়াট ইজ ইউর ফেভারিট মুভি। আপনি লিখছেন ফেভারিট মুভি হচ্ছে আমার অ্যাভেঞ্জার, আপনি লিখছেন। বলছে রাইট ইউর হবি, আপনি লিখছেন আপনার হবিটা কি। প্রথমেই বলছে যে তুমি কিছু পেজে লাইক করো, আপনি লাইক করছেন। এখন এটা নর্মাল ব্যাপার না, এটা বিশাল একটা সাইকোলজিক্যাল গেম। যখনই আপনি লাইক করছেন যে ফেভারিট মুভি হচ্ছে অ্যাভেঞ্জার, ওর সাথে সাথে আপনার এনে একটা লজিক্যাল প্রোফাইল তৈরি করছে যে উনি হচ্ছে অ্যাভেঞ্জার, দ্যাটস মিন সায়েন্স ফিকশন লাভার। আমার জ্যোতিষ হওয়ার দরকার নেই, আপনি যদি কয়েকটা কোয়েশ্চেন করে 5টা 6টা কোয়েশ্চেন করে আপনি 5টা কোয়েশ্চেন যদি অ্যান্সার দেন, আমি আপনার ব্যাপারে কয়েকটা ভবিষ্যৎবাণী বলতে পারবো যে আপনি এইটা করেন বা আপনি এইটা করছেন, এটা আমি বলতে পারবো। তো আপনি যখনই লিখছেন যে আমি অ্যাভেঞ্জার লাইক করি, তো ও বুঝে নিয়েছে যে আপনি সায়েন্স ফিকশন লাভার বা আপনি এই ধরনের মুভিগুলো আপনি পছন্দ করেন। নেক্সট ইয়ার অ্যাভেঞ্জার মুভি কোম্পানি কি করছে, নতুন একটা মুভি বানাইছে, বের করছে অ্যাভেঞ্জার 2। এই আপনার ডাটা ওর কাছেও সেল করবে, বলবে যে এই লোকটা অ্যাভেঞ্জার মুভি দেখে, তুমি চাইলে এটা মার্কেটিং করতে পারো। ও আগের থেকে আপনার ডাটা সেট সাজায় রাখছে। আপনি লিখছিলেন যে আমার মাই ফেভারিট হবিজ গার্ডেনিং। এখন নতুন একটা কোম্পানি 2 মাস পরে হয়েছে, তারা কি করে গার্ডেনিংয়ের গাছ বিক্রি করে, মানে হোম সাজানোর জন্য বিভিন্ন টবের ফুল বিক্রি করে। ওর কাছে এই তথ্যগুলো দিবে যে আমার কাছে এমন অডিয়েন্স আছে যারা এই গার্ডেনিং পছন্দ করে, তুমি এদের অ্যাড ছাড়ো, আমাকে টাকা দাও, আমি সেই ডাটাগুলো দিব। যেটা হচ্ছে কোন লেভেলের ব্যাপার, এটা আমাদের অনেকের ধারণার বাইরে। তো প্রত্যেকটা জিনিস ট্র্যাক করা হয়। ইউটিউবের কোন ভিডিওটা দেখতেছেন, কতক্ষণ দেখছেন, কতক্ষণ দেখার পরে লাইক করছেন, কোন ডিভাইস দিয়ে করছেন, স্ক্রিনের রেজলিউশন কত, সেটার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কি, কোন সময় দেখার পরে আনলাইক দিছেন, ইচ অ্যান্ড এভরিথিং ট্র্যাক হয়। এগুলো কইরেই হচ্ছে সারা বিশ্ব চলতেছে। তো এটা একটা বিশাল বড় একটা জগৎ, এটা আমি 1-2 দিনে বুঝাইতে পারবো না, সম্ভব না। 1-2 ঘন্টা লেকচার দিয়ে এটা শেষ করা সম্ভব না। তো আমরা আসলে ডাটা এন্ট্রির ওই সেক্টরের একদম এন্ট্রি লেভেলে আছি। তো এই মার্কেটিং জগতে আমাদেরও আছে কিছু আয় করার সুযোগ আছে, যদি আমি এই বিষয়ে লিড এক্সপার্ট হইতে পারি। তো লিড এক্সপার্ট হওয়ার জন্য কি লাগবে? অনলাইনে হিউজ ডাটা আছে, সেই ডাটাকে মানুষের কাছে বা মার্কেটের কাছে কালেক্ট করে দেওয়ার পদ্ধতি শিখতে হবে, যেটাকে আমরা বলি লিড জেনারেশন বা ডেটা এক্সট্রাকশন বা ডেটা মাইনিং বা ওয়েব স্ক্র্যাপিং। মেন কথা হলো ডেটা কালেকশন, ডেটা কালেক্ট করা। সেই ডেটা কালেকশন করা অনেক পদ্ধতি আছে। এক পদ্ধতির ভিতর আছে সরাসরি ওয়েব থেকে করা, পিডিএফ থেকে করা, ফিজিক্যালি যাওয়া, এরকম অনেক আছে। যেমন আমি একটা কাজ দিলাম আপনাদের, কাজটা হলো ধানমন্ডির 50টা বা 20টা বাফেটের তথ্য কালেক্ট করে দিতে হবে। কেন কালেক্ট করতে হবে? আমার উদ্দেশ্য হলো আমি নতুন একটা প্রোডাক্ট বানাইছি, আমি একটা টিস্যু পেপার বানাইছি, যে টিস্যু পেপারটা অনেক কম টাকা আমি দিতে পারবো। তাই না, আমি তো জানি না কার কাছে সেল করবো। আমি আপনার কাছে আসলাম, সে বললাম যে ভাই আমি একটা টিস্যু বানাইছি, টিস্যু পেপারটা আমি সেল করবো। তা আপনি একটা কাজ করেন, যারা ধানমন্ডিতে বাফেট করে তাদের কাছে একটু তাদের কন্ট্যাক্টগুলো কালেক্ট করে দেন, আমি তাদের কাছে একটু মার্কেটিং করবো। আমি মার্কেটিং পারপোসে আপনার কাছে গেলাম। এখন আপনি এটা কীভাবে কালেক্ট করে দেবেন? এই ডাটাগুলো কোথায় ডাটাগুলো পাওয়া যায়? 1 নম্বর হইলো আপনি নিজে এটা প্রত্যেকটা বাফেটে খোঁজ দেবেন, বিল্ডিংয়ে খোঁজ নেবেন। 1 নম্বর পদ্ধতি ম্যানুয়াল, ফিজিক্যাল, আপনি খোঁজ নিলেন। তো সেক্ষেত্রে আপনার হিউজ সময় নষ্ট হবে। বা আপনি এটাও একটা পদ্ধতি, অনেক সময় কোনো পদ্ধতি না হলে এইটাই পদ্ধতি, এই পদ্ধতি দিয়েই করতে হয়, হেঁটে কাজ করতে হয়। যেমন ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে হাঁটাহাঁটি ছাড়া আসলে তেমন একটা গতি নেই, ডাক্তারের কাছে ফিজিক্যালি যাইতে হয়। আচ্ছা, এটা কিন্তু একটা ভালো পদ্ধতি। এখন এই বাদেও অনেক পদ্ধতি আছে। আমি কি করলাম, আমি অনলাইনে সার্চ করলাম। অনলাইনের ভিতরে আবার সোশ্যাল মিডিয়া আছে, গুগল আছে, সার্চ ইঞ্জিন আছে, এরকম আর অনেক সার্চ ইঞ্জিন যেখানে সার্চ করা সম্ভব। আমি কি করলাম, আমি লিখলাম যে বাফেট নিয়ার ধানমন্ডি, আমাকে গুগল সব তথ্যগুলো দিয়ে দিল। বা আমি গুগল না, সরাসরি একটা ওয়েবসাইটে যে সার্চ করলাম, যে গুগলেই সার্চ করলাম যে আমার রেস্টুরেন্ট নিয়ার মি বা রেস্টুরেন্ট ধানমন্ডি, অনেক ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে ডাটাগুলো পাওয়া যায়। এখন এই ডাটাগুলো এই অনলাইন থেকে এইভাবে খুঁজে বের করাটার নাম হইল ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চ মানে এই না যে প্লে স্টোর থেকে একটা গেম ডাউনলোড করলাম, এটা ওয়েব রিসার্চ হয়ে গেল, বা একটা শাহরুখ খানের গান ডাউনলোড করলাম, এটা ওয়েব রিসার্চ না। ওয়েব রিসার্চ মানে হলো সূত্র ধরে ধরে
আমি দুইটা পলিসি বললাম, দুইটা সূত্র বললাম, সেই সূত্র দিয়ে আপনাকে ডেটা কালেক্ট করতে হবে। সূত্র কি? 1 নম্বর হলো টায়ার কোম্পানি, 3 নম্বর হলো লিথুনিয়ার 10টা টায়ার কোম্পানি ডেটা কালেক্ট করে দাও। তাদের কি কি তথ্য কালেক্ট করে দিতে হবে? কোম্পানির নাম, কোম্পানির অ্যাডমিনের ফোন নম্বর, ইমেল, এবং তাদের জিওগ্রাফিক্যাল লোকেশন লাইক গুগল ম্যাপ এবং ইয়ারলি টার্ন ওভার, এইগুলো আমাকে বের করে দিতে হবে। কই পাবেন এইগুলো? অনলাইনে সার্চ করে বিভিন্ন টুলস আছে, যে টুলসের মাধ্যমে আপনি এগুলো আমাকে কালেক্ট করে দিবেন। এটাকে বলে লিড জেনারেশন। আর এই খুঁজে বের করার জন্য বিভিন্ন সূত্র ধরে ধরে খুঁজে বের করতে হয়। অনেক সময় সূত্র লাগে না, অনেক ওয়েবসাইটে এগুলো ফ্রি পাওয়া যায়, অনেক সময় পেইড টুলস দিয়ে করতে হয়। এটার নাম লিড জেনারেশন, ওয়েব স্ক্র্যাপিং। আশা করি সংক্ষিপ্ত আকারে বুঝাইতে পারলাম। একদম বেসিক একটা টুলস। একটা ওয়েবসাইটে ধরেন ডাটা পাইলাম, তো সেই ওয়েবসাইট থেকে আমি ডাটা নিব কিভাবে, এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। তো আমি একদম বেসিক একটা পলিসি আমি আপনাদের এখন দেখাই দিই, যেটার মাধ্যমে কোনো ওয়েবসাইটে ধরেন একটা ডাটা আছে, আপনি দেখছেন, সেইটা আপনি চাইলে এক্সেলে নিয়ে আসতে পারবেন। এরকম ওয়েবসাইট থেকে কোনো ডাটা আনাকে বলা হয় ওয়েব স্ক্র্যাপিং। তো আমরা এই মুহূর্তে একটা এক্সটেনশন দিয়ে এটা ব্যবহার করব। এই এক্সটেনশন দিয়ে ভেরি সিম্পলি করা যায়। এটা নাম হলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার। ডাটা স্ক্র্যাপার। ডাটা আমি যদি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লেগে সার্চ করি, এটা এক্সেল দিয়েও করা যায়, আমি দেখাই দেবো একবার। ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার একটা ক্রোম এক্সটেনশন, আর অনেক এক্সটেনশন আছে। এই যেখানে আসলাম, এটা অ্যাড করা নাই, এটা কিন্তু ক্রোম ওয়েব স্টোর, এই ক্রোম ওয়েব স্টোরের ভিতর পাওয়া যায়। ক্রোমের আবার ওয়েব স্টোর আছে, যেখানে অনেক অ্যাপ পাওয়া যায়, যেমন প্লে স্টোরে অ্যাপ পাওয়া যায়। তো আমি ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার, এই যে আইকনটা দেখতে পাবো, সেখানে ক্লিক করব। করলে এখানে ডেটা স্ক্র্যাপার এক্সটেনশন আসবে। এখানে লেখা আছে অ্যাড টু ক্রোম, আমার এখানে অলরেডি অ্যাড করা আছে, তো সেই জন্য আসলাম, ঠিকই তো আছে। এখানে লেখা আছে রিমুভ ফ্রম ব্রেভ, তার মানে এটা অলরেডি অ্যাড করা আছে। এখানে এক্সটেনশনের ভিতর গেলে আমি এখানে দেখতে পাবো, এখানে এক্সটেনশনের ভিতরে আমি এটাকে অফ করে রাখছিলাম। ম্যানেজ এক্সটেনশনে যাই, নিচে গেলে পাবো এটা, এই যে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপ, এটা অন অফ করে রাখা যায়। তো এক্সটেনশনগুলো যখন না লাগে আপনারা অফ করে দেবেন, নাহলে আবার ওয়েবসাইট মানে ব্রাউজিংটা স্লো হয়ে যায়। কোনো অনেক এক্সটেনশন আছে, ও গুতাইতে থাকে, ইন্টারনেটকে বারবার গুতাইতে থাকে, এই জন্য না করাটাই ভালো, মানে না লাগলে অফ করে রাখবেন। তো যাই হোক, আমার এখানে অ্যাড করা আছে, এই যে অ্যাড টু ক্রোম, এটা অ্যাড টু ক্রোম দেওয়ার পরে আপনার এখানে এরকম একটা আইকন আসবে। তো এখানে যদি পিন করেন, এই যে পিন আছে, পিন করলে এখানে শো করবে, পিন না করলে শো করবে না। এই যে আমার এখানে পিন করা আছে, মানে আই এম রেডি টু স্ক্র্যাপ ডাটা। এখান থেকে যে কোনো জায়গা থেকে আমি ডাটা স্ক্র্যাপ করতে পারবো। তো আমি উদাহরণ হিসাবে কোনো একটা ওয়েবসাইটে আমি ট্রাই করে দেখি ডাটা আমি স্ক্র্যাপ করতে পারি কি না। আচ্ছা, আমি অনলাইন লিখে সার্চ করলাম BGMEA, বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন, উদাহরণ হিসাবে অ্যাজ এ প্র্যাকটিস। আমরা এরপরে বিক্রয়.com, বিভিন্ন ওয়েবসাইটে, যেখানে দারাজ.com, খুব চেষ্টা করবেন ডাটা স্ক্র্যাপিং করার। এর থেকে অ্যাডভান্স স্ক্র্যাপিং এক্সটেনশন আছে, যেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ শিখবো। এখন BGM এর ওয়েবসাইটে আসলাম, অ্যাজ এ এক্সাম্পল দেখি ট্রাই করে। আমি এখানে এসে মেম্বার্স থেকে জেনারেল মেম্বার লিস্টে আসলাম। ধরেন প্রজেক্ট এরকম ছিল যে গার্মেন্টসে কিছু ডেটা কালেক্ট করতে হবে, এই যে সুন্দর একটা টেবিল কিন্তু এখানে আছে, এইটাই আমার দরকার। আমি ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার একটা একটা করে কপি করলেও সমস্যা, এমনি কপি করলেও সমস্যা হবে না। তো আমি এখানে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারকে ক্লিক করলাম, ও টোটাল টেবিলটা অটোমেটিকলি মার্কিং করে নিল। যদি বলেন স্যার ও এইটার মার্কিং করলো কেন, ওর বুদ্ধি আছে, এই জন্য করছে। যদি বলেন না এইটা না, ওর নিচে আর একটা টেবিল আছে, এইটা লাগবে, তাহলে এখানে ট্রাই অ্যানাদার টেবিল নামে অপশন আছে, যে এই টেবিল না অন্য টেবিল। তো এখানে অলরেডি স্ক্র্যাপ করছে, এখানে যে ডাটাগুলো সেগুলো অলরেডি এখানে নিয়েও আসছে, মেল টেল সহ। আপনি চাইলে এক্সেল ক্লিক করলে একটা ফাইল জমা হয়ে যাবে, অথবা কপি অল দিলে ফাইলটা কপি হয়ে যাবে, মানে এইগুলো কপি হয়ে যাবে। কপি করে আপনি এক্সেলে চলে আসেন, একটা শিট বানান, Ctrl+V দেন, এই ডাটাগুলো সব অলরেডি চলে আসছে। সব মিলায় সময় লাগছে কত সময়? 10 সেকেন্ড, অনলি 10 সেকেন্ড। এবার আমি এটাকে ফরম্যাটিং করার যে ব্যাপারটা, এইটা আমরা তো জানি ফরম্যাটিং করার, ফরম্যাটাস টেবিল এটা দিয়ে করতে পারি, নিজেরা কাস্টমাইজ করতে পারি। এই যে ফরম্যাটাস টেবিল দিলাম, এখানে এটাকে বড় করতে পারি, এইভাবে ধরে একটু বড় করলাম, এই যে বড় করে নিলাম, বা আমার মতো করে আমি কাস্টমাইজ করে নিব, যেরকম হলে আমার জন্য সুইটেবল হয়। এই এই আমার টেবিল কাস্টমাইজ, এটা তো আমরা আজকের ক্লাসে, গত ক্লাসে আমরা শিখছি। তো এটা কত সময় লাগছে? জাস্ট 10 সেকেন্ড। তো এটাকে বলে ওয়েব স্ক্র্যাপিং। এটা এক্সেল দিয়েও করা যায়, দেখেন এই যে প্লাস দিলাম, কোনো রকম সফটওয়্যার ছাড়া করব। এইবার তো আমি এখন যে ওয়েবসাইট থেকে ডেটাটা স্ক্র্যাপ করব, এটা একটু রিলোড দিই। এই ওয়েবসাইট থেকে, এই পেজ থেকে আমি স্ক্র্যাপ করব। উপর থেকে লিঙ্কটা কালেক্ট করলাম, লিঙ্কটা কালেক্ট করে কপি, দেন এক্সেলে চলে আসি,
অ্যাডভান্স এক্সেলগুলো ভালো করা যায়। তারপর এখানে ডেটা নামে একটা মেনু আছে, তারপর ডেটা ফ্রম ওয়েব ক্লিক করলাম। তারপরে এটা পুরাতন ভার্সন, এটা এত ভালো কাজ করা যায় না, নতুন ভার্সনে এত ঝামেলা হয় না। আচ্ছা, এবার আমি এখানে ওই লিঙ্কটা পেস্ট করব। স্ক্রিপ্ট এরর, অনেক এরর আছে এখানে। এই জায়গায় ওই লিঙ্কটা আমি পেস্ট করব। এটা পুরাতন ভার্সন, ঝামেলা হয় জন্য ইনস্ট্যান্টেই দেখাই। ওই লিঙ্কটা দিলাম, বিজিএমই লিঙ্কটা, গো। এবার এটা লোড নিবে, ওই ওয়েবসাইটটা এখানে লোড নিবে। লোড নেওয়ার পর যে টেবিলটা নিতে চাচ্ছেন সেই টেবিলের উপরে এখানে একটা ক্লিক, একটা আইকন আছে, একটা আইকনটা কই গেল? আচ্ছা, লোড নিচ্ছে এখনো, আবার রিলোড দিই, স্ক্রিপ্টগুলো ওকে দিই, অনেক স্ক্রিপ্ট এখানে আছে। এই যে উপরে একটা সিলেকশন পয়েন্ট আছে, এটাকে ক্লিক করতে হবে। যদি টেবিলের পাশে আসার কথা ছিল, আসে নাই, এই টেবিলের পাশেই একটা অপশন আসে। তারপরে ইম্পোর্ট দিলে ওইখানে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো এক্সেলে সুন্দর করে চলে আসবে। এই যে গেটিং ডাটা, এটাও একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা ওয়েবসাইট থেকে ডাইরেক্ট ওয়েব স্ক্র্যাপিং করতে পারি এক্সেলের মাধ্যমে। এই যে ডাটাগুলো চলে আসছে, এই যে টেবিলটাও চলে আসছে। আননেসেসারি অনেক ডাটা চলে আসে এক্ষেত্রে। আপডেট ভার্সন হলে যেগুলো দরকার সেগুলোই আসে। এই যে সব সিলেক্ট করলাম, করে এটা আমি উপরে পেস্ট করে দিই। যে এইটা আমার দরকার, নিচেরগুলো আমি ডিলিট করে দিলাম। তাহলে আমরা কিন্তু এইটাও একটা পদ্ধতি, আমি চাইলে এইভাবেও ডেটা কালেক্ট করতে পারি, বা আমি কি করতে পারি, ওয়েব স্ক্র্যাপিং করতে পারি। তো আপনাদের আজকের হোমওয়ার্ক থাকবে বিভিন্ন ওয়েবসাইট থেকে এই ডাটাগুলো কালেক্ট করা। বিক্রয়.com-এ যান, অল অ্যাডসে যান, এটা ক্লিক করেন, সেম কাজ দিবে। এটা আপনারা করে এক্সেল শিটটা বিভিন্ন ওয়েবসাইটে, দারাজ, পিকাবো, বিভিন্ন ওয়েবসাইটে যাবেন, যে আপনারা লিডগুলো কালেক্ট করে আমাকে দিবেন। এখন নির্দিষ্ট কোনো লিডের কথা আমি বললাম না, নির্দিষ্ট কোনো ইস্যু বললাম না, আরও অ্যাডভান্স শিখি আমরা, তারপরে আবার অন্যান্যগুলো আমরা করবো। সবাই হোমওয়ার্কটা গ্রুপে জমা দিয়ে দিবেন। প্রিভিয়াস যে কাজগুলো যার যতটুকু হয়েছে, আপনার কি বলে, যতটুকু হয়েছে একটা স্ক্রিনশট হলেও আমি চাই সবাই আপনারা গ্রুপে যেন দিয়ে দেন। কোনো কোশ্চেন আছে না, কেন শেষ করতে পারি? আসসালামু আলাইকুম ভাইয়া, র্যাপিড ওয়ার্কার্স তো হচ্ছে কাজ সাবমিট করলে নেয় না, তারা ফেইল্ড আসে। ঠিকঠাক মতো করতেছেন? জি, ঠিকঠাক মতোই তো করলাম, সব ইনস্ট্রাকশন তো দিয়েই দেওয়া আছে। আচ্ছা, নর্মালি এটা হওয়ার কথা না, ম্যাসিভ লেভেলের ইরর না হলে এটা হওয়ার কথা না। করেন টুকটাক করে দেখা ওয়ার্কগুলো যাচ্ছে করতে থাকেন। আমি কয়েকটা করলাম, সবগুলো সেম। মেল ক্রিয়েট করতেছে, মেল ক্রিয়েট করলাম, ওনারা পাসওয়ার্ড দিয়ে দিছে, সাজেস্ট করছে এই পাসওয়ার্ড দিলাম, স্ক্রিনশট দিয়ে সাবমিট। আচ্ছা, মেইলের, আচ্ছা এটা মানে বিভিন্ন ভ্যারাইটিসের কাজগুলো আছে, এক ধরনের কাজ করেন না। কিছু ইউটিউবের করেন, কিছু অ্যাপের কাজ করেন, কিছু মানে সাকসেস রেশিওটা আবার ডাউন হয়ে গেলে সমস্যা। তারপরে ইনস্ট্রাকশনগুলো আরও একটু ভালোভাবে ফলো করেন, কোনো সমস্যা আছে। অনেক সময় এমন হয় সেটা রেশিও খুব কম, যে আপনি 50টা দিলে 50টার ভিতর 5-6টা কোনো কারণ ছাড়াও দেখা গেল। অনেক সময় ম্যাসিভ লেভেলের ওই বায়ার একবারে অনেকগুলো রিজেক্ট করে, তার মধ্যে আপনারটাও পড়ছে। আবার এমন হইতে পারে কোনো কারণ ছাড়া অ্যাপ্রুভ করে দিচ্ছে, দেখেও না, এটাও হইতে পারে। তো এটা সামটাইম হইতে পারে, এটা সামথিং হইতে পারে, কিন্তু ঘুরে ফিরে বিভিন্ন ধরনের কাজ করার চেষ্টা করেন। ওকে, ম্যাক্সিমাম কোনগুলো ট্রাই করলে ভালো হবে? এই যে রিভিউগুলো, ফেসবুকের কাজগুলো, ইউটিউবের কাজগুলো দেয়। তারপরে রিভিউয়ের কাজগুলো খুব সহজ করা যায়। সোশ্যাল মিডিয়ার যে কাজগুলো আছে সেগুলো করা যায়। করেন, টুকটাক করে করেন। আর আমি ওটা নিয়ে রিসার্চ, এই যে আমি করতেছিলাম, ওইটা নিয়েই কাজ করতেছিলাম, যে আরও কিছু সহজ জিনিস আপনাদের দিতে পারি কিনা। এখন রিসার্চের পর্যায়ে আসি, যদি ভালো একটা ভিডিও কয়েকটা বানাই দিতে পারি প্রতিটা কাজের জন্য, আমি চেষ্টা করতেছি, সমস্যা নেই, ইনশাল্লাহ পাবেন। আর এইগুলোও করতে থাকেন। আর আজকে যে আলোচনাগুলো হইলো সেগুলোর কনসেপ্ট হলো ফাইবারে এইগুলো নিয়ে কাজ আছে, ফ্রিল্যান্সার, আপওয়ার্কে, রিয়েল টাইম একটা স্কিল ডেভেলপমেন্ট হবে। বাংলাদেশেই কাজ আছে, অনেক কোম্পানি নেয় যে ভাই আমাদের কোম্পানিতে প্রতিদিন লিড কালেক্ট করে দিতে হবে। এটা রিয়েল একটা স্কিল, এটা আপনারা করেন ইনশাল্লাহ। ঠিক আছে, জি ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা।
ঠিক আছে, তাহলে আজকে তো আল্লাহ হাফিজ, ভালো হবে, ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। ভাইয়া একটু রেকর্ডিংটা দিয়ে দিয়েন। আমি এখনই দিয়ে দিচ্ছি, দেখুন ম্যাডাম। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম।